স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস। কতটুকু ইম্পর্টেন্ট? যেটা হলো আমরা এই যে কন্টেন্ট নিয়ে এত কাজ করতেছি, এত কিছু রাইটারদের লেখাচ্ছি অথবা নিজে লিখতেছি, এখন এইটা আমরা যখন পোস্ট দিতে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ভিতরে, পোস্ট দেওয়ার পরে কতিপয় বেশ কিছু কাজ থাকে। সেই কাজগুলোর কি কি থাকে সেটা তো আজকে আমরা জানবোই, যে প্রত্যেকটা কাজকে আসে অন পেজ। অন পেজের মানে ভিতরে যে কাজগুলো করা হয়, পেজে অথবা পোস্টের ভিতরে যে কাজগুলো করা হয় বেসিক্যালি। আর অফ পেজটা আমরা শুনি থাকি যে অফ পেজের কখনো সব বাইরের। অন পেজ করতে গেলে যেমন এক্সিস লাগে। এক্সিস মানে কি, ওয়ার্ডপ্রেসের এক্সিস লাগবে, সি প্যানেলের এক্সিস প্রয়োজন লাগতে পারে, গুগল সার্চ কনসোল এক্সিস লাগে, অ্যানালাইটিক্সের এক্সিস লাগে, সব কিছু মানে এক্সিস লাগবেই অন পেজে, মানে ভিতরে যেহেতু কাজ কারবার। আর অফ পেজের ক্ষেত্রে কোনো এক্সিস লাগে না, কোনো এক্সিস ছাড়াই শুধু ইউআরএলটা বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করা, লিংক করানো, বিভিন্ন ওয়েতে, কখনো এক্সিসের দরকার হয় না। অন পেজের মূল আজকে এটা যদি আমরা ঠিক মতো বুঝতে পারি আর আমাদের পোস্টের বা মানে কন্টেন্টের মধ্যে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কি হবে, আমাদের গুগলকে সহজ করার জন্যই তো অন পেজটা করা হয়। গুগল যদি আমাদের পোস্টটাকে খুঁজে পায়, ইউজার ফ্রেন্ডলি হিসাবে পায়, গুগলের নিয়ম কানুন মিলে যদি আমরা সবকিছু এভাবে দেই, তাহলে আমাদের কি হবে, অন পেজ পরিপূর্ণভাবে সুন্দরভাবে এটা ঠিক মানে আমাদের গুগলের সহায়তা করা মানে গুগল আমাকে হেল্প করবে, আমাকে র্যাঙ্কিং দেবে। মূল কথা হলো অল্টারনেটিভ এক্সচেঞ্জ আর কি। গুগল, আমি যদি গুগলকে তার রোবটকে পড়তে সহায়তা করি, আর আমাকেও সে সহায়তা হিসেবে আমাকে র্যাঙ্কিং দেবে, ইন্ডেক্স করবে। এখন আমরা একটু ইয়ের দিকে যাই, আজকে কি কি বিষয় টপিক কভার করবো, যেহেতু শিরোনাম অন পেজ এসিও অথবা কন্টেন্ট অপটিমাইজেশন, এই অন পেজের মধ্যেই কন্টেন্ট অপটিমাইজেশনের পার্টগুলো পড়ে। এইটাকে যদি আমরা আজকে আলোচনার বিষয় মূলত দুইটা জিনিস করব। একটা হলো আন্ডারস্ট্যান্ডিং অন পেজ এসিও বুঝবো, দেন সেকেন্ড পার্টের মধ্যে ইউজ অন পেজ ইন প্র্যাকটিক্যালি। আমরা একটা সাইটের মধ্যে একটা পোস্ট নিয়ে নাড়াচাড়া করব, সেই পোস্টটাকে পাবলিশ করব, অ্যাজ এ আজকে যা শিখবো প্রথম পার্টে, সেই প্রথম পার্টটা ধরে ধরে সেকেন্ড পার্টের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, ক্লাসটা শেষ সবাই যদি করতে পারি, তাহলে প্রত্যেকটা পোস্ট এখন থেকে এই ওয়েতে যদি আমরা খেয়াল করে করে দেখি যে আমার পোস্টের মধ্যে এগুলো আছে কিনা, পোস্ট দেওয়ার আগ মুহূর্তে এগুলো রেডি করে নিব, যদি না থেকে থাকে এগুলো রেডি করে দেন আমরা ফাইনালি পোস্ট করতে বা পাবলিশ করতে যাব। আজকে আমরা দুইটা পার্টের কি কি আছে, প্রথম পার্টে যেহেতু আন্ডারস্ট্যান্ডিং অন পেজে, সেহেতু আন্ডারস্ট্যান্ডিং অন পেজের মূল জিনিস কি কি থাকে সেই জিনিসগুলো একটু এখানে দেখি। তার আগে আমি একটু শিরোনামে ওখানে লেখা আছে যে হোয়াট ইজ, একটাই মাত্র শিরোনাম দেয়া আছে, বাকিগুলো আর দেয়া নেই। এক কথায় গুগলের কাছে আমাদের কষ্টের লেখা কন্টেন্টকে, আমি আমার মতোই লিখছি, এক কথায় গুগলের কাছে আমাদের কষ্টের লেখা কন্টেন্টকে প্রথম পেজে নিয়ে আসার জন্য যে জিনিসগুলো প্রক্রিয়া, যেটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়, সেই প্রক্রিয়াটাকে আসলে অন পেজ এসিও বলা হয়। কখনো আবার এখানে আরো হচ্ছে, কখনো এটাকে সাইট এসিও বলা হয়, যখন আমরা অন্য মার্কেট প্লেস বা বিভিন্ন ওইতে কাস্টমারের সাথে কাজ করব, আমাদের বায়ারের সাথে কাজ করব অ্যাজ এ এসিও স্পেশালিস্ট, তখন এটাকে সাইট এসিও বলা হয়। তো অন পেজ আর সাইট যেন কনফিউজ না হয়ে যায়, অন পেজও এসিও যাই, সাইট এসিও তাই। আর এটার মূল মেইন গোল হচ্ছে কি, অন পেজ এসিওটা কেন করা হয়, এটা চূড়ান্ত লক্ষ্য হবে গুগল যে সার্চ ইঞ্জিন আছে সেটার নিকট তাদের ভাষায় উপস্থাপন ঠিক মতো হচ্ছে কিনা। এক কথা হলো, আমি তো আমার কন্টেন্টকে পাবলিশ করতেছি আমার ওয়েতে, কিন্তু গুগল আমার পোস্টটাকে কোন ওয়েতে দেখে সেইটা যদি আমি স্পেসিফিক ভাবে বুঝতে না পারি, এইখানে হলো যে গ্যাপটা থাকে। আমাকে বুঝতে হবে আমার পোস্টটা আমি পোস্ট করলাম আর এটা হয়ে গেল এরকম না, গুগল কিভাবে আমার পোস্টটাকে নিচ্ছে, গুগল আমার পোস্টের কি কি দেখে, কি কি বাছ বিচার করার পরে ইন্ডেক্সিং এ চলে যায়, তারপরে না আমাকে ফাইনালি র্যাঙ্ক করবে। তো এই জিনিসগুলো আজকে আমরা ইনশাআল্লাহ দেখবো, এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এখানে বলা আছে যে একটা গুরুত্বপূর্ণ কথা, এটি করতে অবশ্যই এক্সেসের প্রয়োজন করে। আপনাকে অনেক ট্রিকি আমি ফাইবারের মধ্যে দেখেছি এরকম, আপওয়ার্কের মধ্যে কিছু বায়ার আপনাকে প্রথমেই কথা বলার মাঝখানে একটা প্রশ্ন করে বসে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ইউআরএল দিয়ে দিচ্ছি, এই এই তুমি এই প্রিফিক্সে তুমি একটা এসইও করে দাও, এই জিনিসটা ধরে আমাকে দিয়ে রেজাল্টটা দেখায় দাও। ঠিক আছে আমি করে দিচ্ছি। করে দেওয়ার পরে এখন চিন্তা করছি কিভাবে করব, মানে এটা কি, এখন এক্সিস তো তাকে দেয় নাই, শুধু সে অ্যান্সারটা ইনস্ট্যান্টলি দেখতে চাচ্ছে। তখন তো তার পরের উত্তরটা হবে যে কাজ করবে অ্যাজ এ ফ্রিল্যান্সার, যে স্যার প্লিজ গিভ মি ইওর এক্সিস, আমাকে এক্সিসটা দেন আমি তাহলে এটা ট্রাই করতে পারি। তখন তো তার ওয়ার্ডপ্রেসের একটা এক্সিস দিয়ে দেবে হয়তো, যে আপনার সে অ্যাডমিন, তো সে নিজেই থাকবে অ্যাডমিন হিসেবে, সে নিজে থাকবে, তাকে হয়তো একটা ইউজার একটা প্রোফাইল ক্রিয়েট করে তাকে এক্সিসটা দিয়ে দেবে। কিন্তু ঠিক আছে আমি স্যার মানে দ্রুত কুইকলি করে দিচ্ছি, ওভার স্মার্ট আমি করে দিচ্ছি আপনাকে,
থাকে আমাকে প্লিজ গিভ মি সাম টাইমস, সময় দিচ্ছে না, সময় দেওয়ার পরে উনি ঠিক আছে তুমি করতে থাকো, গো হেড, উনি ইনফরমেশন দিচ্ছে। এরপরে কথা চ্যাট তো ওখানে ডিসকাস চ্যাট ট্যাট কিছু নাই, তার মানে কি বায়ার বুঝে গেল সে তো এক্সিসে আমার কাছে চাইবো না, তার মানে অন পেজ সে কি ব্যবহার করবে, তো অন পেজের মূল জিনিসটাই তার চাইতে পারে নাই, তার মানে সে বোঝেই নাই, কারণ এটার প্রধান ইস্যু। অন পেজ যদি কেউ সাইট স্ট্রাকচার নিয়ে কাজ করতে চান, অন্যর কোনো সাইটের ফার্স্ট প্রয়োজন পড়বে আপনি এক্সিসের দরকার হবে, ঠিক আছে। তো আমরা এটা একটু সিম্পল জিনিস হবে, এটা খেয়াল রাখবো। তো আজকে আমরা যেহেতু দুইটা পার্ট আমরা বলেছি যে এরকম যে আন্ডারস্ট্যান্ডিং অন পেজ এসইওটা পুরোপুরি বুঝবো, দেন এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব। প্র্যাকটিক্যাল যদি আজকে থেকে প্র্যাকটিক্যাল যদি না করা হয় তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং বুঝে কোনো লাভ হবে না। তো প্রথম পার্টের মধ্যে আবার তিনটা অংশ আছে, তিনটা ভাগে ভাগ করা হয়। প্রধানত তিনটা অন পেজের তিনটা পার্ট, একটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন, একটা হলো ইউজার এক্সপেরিয়েন্স বা ইউজার ফ্রেন্ডলিনেস, আমি হলো কন্টেন্ট টোটালি অপটিমাইজ করবো শুরু থেকে শেষ পর্যন্ত, কি কি জিনিস প্যারামিটার ইউজ করে করে করব, কি কি আমার সাইটের মধ্যে থাকা জরুরি, পোস্টের মধ্যে অ্যাপ্লাই করা জরুরি, সেটা হলো কন্টেন্ট অপটিমাইজেশন। সেকেন্ড হলো অপটিমাইজেশনের পরে ইউজার কিভাবে নিচ্ছে, ইউজারের কাছে কেমন দেখতে মনে হচ্ছে, ইউজারকে আমার জিনিসটা ভালোভাবে দেখতেছে, এটা কি তার কাছে খুব মানে অ্যাট্রাকটিভ ওয়েতে আমি প্রেজেন্ট করতে পেরেছি কিনা, এটা সেকেন্ড পার্ট। থার্ডই হলো পার্ট তো শেষ, আমি অপটিমাইজ করেছি, ইউজারের কথা চিন্তা রেখে আমি অপটিমাইজ করেছি, ফাইনালি রোবট গুগলকেও আমাকে কি করতে হবে, একটু সহায়তা করতে হবে, তুমি আমার সাইটটাকে আমার পোস্টটাকে একটু প্লিজ এক্সিস করো, ইন্ডেক্স করো, হ্যাঁ। তাহলে আমার এই তিনটা পার্ট মিলাইয়া হচ্ছে আমার অন পেজ এসইওর কাজ। তো প্রথম পার্টে কি আছে, কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে কি আছে আমরা একটু দেখি। কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে মোটামুটি আমাদের 16টা জিনিস কভার করতে হবে। নাম্বার 1, আমি শুধু থ্রোই বলে যাচ্ছি, দেন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। প্রথম কথা হলো এগুলো মাথায় ধরে ধরে করতে হবে, আবার প্র্যাকটিক্যালের সময় এটা সামনে রেখেও করতে পারেন, অথবা মুখস্থ হয়ে গেলে 2-3টা পোস্ট দেখেন আর এটা লাগবে না। কন্টেন্ট অপটিমাইজেশনের প্রথম নাম্বার 1, ইনক্লুড মেইন কিওয়ার্ড ইন ইওর ইউআরএল। আপনার যেটা মেইন কিওয়ার্ড হবে সেটা অবশ্যই ইউআরএল এর মধ্যে রাখতে হবে। কিভাবে রাখবো প্র্যাকটিক্যালে দেখবো, প্রত্যেকটাই প্র্যাকটিক্যালে দেখবো, আমি শুধু বলে যাচ্ছি। তাহলে ইনক্লুড মেইন কিওয়ার্ড ইউআরএল এর মধ্যে রাখবো। সেকেন্ডলি কি করতে হবে, আমার মেইন কিওয়ার্ড যেটা পেজের টাইটেল হবে আমরা টাইটেলের মধ্যে রাখবো। আগে র কোডিং করে কাজ করা হয়তো, টাইটেলকে আলাদা আইডেন্টিফাই করতে হতো এইচটিএমএল ট্যাগের ভিতরে, কিন্তু এখন যেহেতু ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট আমরা যেটা টাইটেল ইউজ করি হেডিং এর মধ্যে ইউজ করি, প্রথম হেডিং 1টাই অটো টাইটেল নিয়ে নেয়। কিভাবে নেয় সেটা আমরা দেখবো যে আসলে নিচ্ছে কিনা। আমাদের কনফার্ম করতে হবে পাবলিশ করার আগে যে আমাদের টাইটেলে আমাদের হেডিং 1 এরটা নিয়েছে কিনা, এটা কনফার্ম হওয়া। তারপরে কি আছে, এমবেডেড টাইটেল ট্যাগ মডিফায়ার, যদি প্রয়োজন হয় আমরা আমাদের টাইটেলের সাথে আমরা বিভিন্ন মডিফায়ার ইউজ করব। কি ধরনের, যে বেস্ট একটা মডিফায়ার, গাইড শব্দটা মডিফায়ার, চেক লিস্ট, ফাস্ট, রিভিউ, টপ 10, এরকম মানে 3 ইজি ওয়ে, 10 স্টেপ, 5 টিপস, সব এগুলো হচ্ছে মডিফায়ার। এগুলো কেন ইউজ করতে হয় টাইটেলের মধ্যে, তাহলে কাস্টমারকে আমাদেরকে সহজেই আমার সাইটে যেটাকে সিটিআর মানে ক্লিক থ্রো রেট, এইটাকে ইমপ্রেশন, কাস্টমার যদি এই ছোট ছোট জিনিসগুলো দেখতে বেস্ট মানে খুব ভালো জিনিস, তো গাইড সে একটা পাচ্ছে, হেল্প পাচ্ছে, চেক লিস্ট আকারে পাচ্ছে, বুলেট ফর্মে যেটা পাবে, ফাস্ট দ্রুত তো সেইটা সমাধান করবে, টিপস পাইতেছে, এরকম কথাগুলো যদি টাইটেলে আমরা অ্যাড করতে পারি, আমরা কিওয়ার্ডের সাথে এটাকে মিলাই ফেলবো না। কিওয়ার্ড তো বাছাই করেই ফেলেছি যে ল্যাপটপ ব্যাকপ্যাক ফর টিচার, কিন্তু এর আগে বেস্ট, টপ 10, চিপ, আন্ডার, তারপরে চেক লিস্ট, এরকম কিছু দিয়ে আমরা এটাকে একটু মডিফাই করে একটু অ্যাট্রাকটিভ করবো যাতে আমার কল থ্রো অ্যাকশনে আমাদের হেল্প হয়। তো এটা এমবেডেড টাইটেল ট্যাগ মডিফায়ার। নাম্বার 4, ইউজ মেইন কিওয়ার্ড, যেটা আমাদের মেইন কিওয়ার্ড হেড ট্যাগের মধ্যে অবশ্যই ইউজ করবো, যেটা হবে এই 1 ট্যাগ, এটার মধ্যেও মেইন ট্যাগ। এখন পেজ টাইটেল আর হেডিং 1 দুইটা ভিন্ন জিনিস। টাইটেলটা থাকে টোটাল একটা পেজ সোর্সের মধ্যে, যারা কোডিং জানেন, হেড ট্যাগের মধ্যে, টোটাল হেড যে ট্যাগটা আছে হেড ট্যাগের মধ্যে টাইটেলটা থাকে, বাট H1 ট্যাগটা কিন্তু বডির ভিতরে সে যুক্ত হয়, জন্য দুইটা ভিন্ন জায়গায় প্লেসমেন্ট থাকে। আর রোবট যেহেতু শুরু হয় ইউআরএল থেকে, দেন টাইটেল থেকে, থার্ড স্টেপে কিন্তু H1 যাচ্ছে, তার মানে কতটা, আমাকে তিনটা জায়গায় যদি আমি মেইন কিওয়ার্ড ফোকাস করতে পারি, তাহলে মানে কি হইতেছে, গুগলকে আমি সহজ করে দিচ্ছি আমি কি বলছি এই পোস্টের মধ্যে, কি চাচ্ছি এটাকে রিপ্রেজেন্ট করতে, গুগল সহজে বুঝে যাবে। এরপরে বলছি, এবং সাম এলএসআই ভার্সন মানে একটু লং টেল কিওয়ার্ড যেগুলো হবে সেগুলো আমরা কি করব, আমরা একটু হেড 2 এবং হেড 3 ট্যাগের মধ্যে আমরা ইউজ করব, এবং একটু শর্ট করে করব, এটা আমরা দেখব। নাম্বার 5 কি, ফ্রন্ট লোড
কিওয়ার্ড ইন ইউর টাইটেল ট্যাগ। ফ্রন্ট মানে সামনে, আমরা যথাসাধ্য চেষ্টা করব এই মেইন কিওয়ার্ডটাকে টাইটেল যদি একটু বড় হয়, যেহেতু 60 65 70 ক্যারেক্টারের মধ্যে থাকে, প্রথম যে আমাদের 3টা 4টা ওয়ার্ড এটার জন্য প্রথম দিকে থাকে, প্রথম দিকে আমরা টাইটেলটা কিওয়ার্ডকে রাখা ট্রাই করব, এটা ফ্রন্ট ওয়ার্ড বলা হয়। এরপরে বলতেছি যে ইউজ মেইন কিওয়ার্ড ইন মেটা নেম, যেটা মেটা একটা ট্যাগ আছে HTML তে, মেটা ডেসক্রিপশন, ছোট আমরা এই নামে চিনি যে মেটা ডেসক্রিপশনের মধ্যে আমরা অবশ্যই মেইন কিওয়ার্ডকে ফোকাস করব, যেটা কি এটাকে আমরা করবে কি হবে, গুগল দেখেন 4টা জিনিস ফার্স্ট টাইপে দেখবে, ইউআরএল তে ক্রল করার পরেই সে টাইটেলে চলে আসে, টাইটেলটা ক্রল করার পরে সেম জিনিস দেখতেছে আবার হেড ট্যাগের মধ্যে, হেড ট্যাগের মধ্যে মেটার মধ্যে যেন শুরুতেই আবার যে পাচ্ছে ও আচ্ছা এটা, তাই তার পুরো পোস্টটাই হলো এই রিলেটেড, তাই সে আরো সহজে বুঝে যাবে টোটাল পোস্টের কি উদ্দেশ্য নিয়ে রাখা হয়েছে। তারপরে 7 নম্বরে মেইন কিওয়ার্ড ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফ যদি আমার 40-50 ওয়ার্ডেরও হয় তবে ট্রাই করব ফার্স্ট প্যারাগ্রাফ, ধরেন 4 লাইন আছে, প্রথম লাইন অথবা সেকেন্ড লাইনের মধ্যে আমি আমার মেন কিওয়ার্ডটা ইউজ করব। প্যারাগ্রাফ তো প্রথমে করবই, কিন্তু প্রথমে প্যারাগ্রাফের কোনটা শুরুতে যদি না করতে পারি ন্যাচারালি, তাহলে প্রথম লাইনের কোন অংশে করব, প্রথম লাইনে যদি করতে না পারি অবশ্যই সেকেন্ড লাইনে আমাকে করতেই হবে। এটা হলো এই পর্যন্ত আমার প্রধান এই 7টা পয়েন্ট, খুবই অ্যাট ফার্স্ট শুরু করার জন্য জরুরি। সেকেন্ডে কি আছে, 8 নম্বরে কি আছে দেখি। 8 নম্বরে বলা হয়েছে কিওয়ার্ড প্লেসমেন্ট, অথবা এটাকে বলা হয় কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, অথবা বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আমি কেন এটা স্ল্যাশ ইউজ করা, কারণ এই শব্দগুলোর সাথে ফ্যামিলিয়ার করা আপনাদেরকে। কিওয়ার্ড প্লেসমেন্ট বলতে কি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা কি, কিওয়ার্ড ডেনসিটা কি, কিওয়ার্ড প্রমিনেন্সটা কি, সবগুলো এগুলো জানা দরকার। বিষয় কিন্তু কাছাকাছি সেম জিনিস, প্লেসমেন্ট, ফ্রিকোয়েন্সি, ডেনসিটি কোনো তফাৎ নাই, প্রমিনেন্স একটু তফাৎ আছে। কিওয়ার্ড প্লেসমেন্টটা কি, আমি ধরেন আমার কিওয়ার্ড হলো বেস্ট জুস মেকার, বেস্ট জুস মেকার এটা আমার মেইন কিওয়ার্ড। এইটা আমি আমার ধরেন 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবো, 1000 আর্টিকেলের মধ্যে আমি কয়বার ইউজ করা যায়, কয়বার স্ট্যান্ডার্ড ইউজ করা। সোজা কথা, একটা রেশিও আছে স্ট্যান্ডার্ড 1:3, মানে দেখা গেল 1:3 না, 1 থেকে 3%। যদি 1000 ওয়ার্ডের হয় উত্তম হবে একবারই ইউজ করা। সে হয়তো আমি টাইটেল ইউজ করেছি আর তারপর টাইটেল তো আমার হেড ট্যাগের মধ্যে ইউজ হয়ে গিয়েছে, দেন আমি ইন্ট্রোর মধ্যে একবার ইউজ করব, সোজা কথা শেষ। আর যদি 3বার সর্বোচ্চ ইউজ করতে চান তাহলে টাইটেল ইউজ করবেন, ইন্ট্রোর মধ্যে ইউজ করবেন, কোন একটা শেষের দিকে যদি কোনো শব্দ থাকে কনক্লুশনের মধ্যে চাইলে করতে পারেন, অথবা যেখানে খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বাটন বা প্রোডাক্টের কোনো আপনার কল টু অ্যাকশন বাটন দিয়েছেন, বাই অন অ্যামাজন, চেক অন অ্যামাজন, অথবা ডাউনলোড, এরকম অনেক কিছু বাটন থাকে সবসময়, তো অ্যামাজনের বাটন থাকবেন, ইনফরমেটিভ মধ্যে অনেক কিছু, আবার নিউজ লেটারের জন্য বা পিডিএফ যদি আপনাকে দিতে চান সেখানে ডাউনলোডের বাটন থাকে, সেন্ড থাকে, ইমেল ইউর সেন্ড, এরকম বাটনের আশেপাশেও আপনি চাইতে পারেন। এটা হলো গা ম্যাক্সিমাম 3 জায়গা মেইন কিওয়ার্ডটাকে স্ট্যান্ডার্ড যেটা। আর এটার উপর যদি করতে যান তাহলে এটা ওভার, যেটাকে ওভারলোডেড বলা হবে, সেটা ফ্রিকোয়েন্সিতে মিলবে না, মানে ক্রাউডেড হবে। এটা আমাদের একদিক থেকে গুগলের জন্য খুবই খারাপ অবস্থা, তো এটা আমরা কখনোই করব না। আর প্রমিনেন্সটা কি, কিওয়ার্ড ধরেন আমরা বললাম যে বেস্ট ব্যাকপ্যাক ফর টিচার বা বেস্ট জুস মেকার, তো বেস্ট জুস মেকারকে আর কিভাবে হাইলাইট করা যায়, এই জুস মেকার অল্টারনেটিভ এটাকে কি নামে চেনে, অথবা বেস্ট জুস মেকারকে না রেখে জুস মেকার ফর কিচেন, হোম মানে কিচেন হেল্পার ফর জুস মেকার, এমন কিছু শব্দ এসআই থাকবে যেটা আমি মূল কিওয়ার্ডের আশেপাশে যাতে বোঝা যাইতেছে, গুগল যাতে বোঝে বা মানুষ হিউম্যান বডিও যাতে বোঝে জুস মেকারকে আমি এটাকে অল্টারনেটিভ ইউজ করেছি, এরকম 2টা 3টা আমি ইউজ করব, যেটাকে প্রমিনেন্স। আমার ডেনসিটি ঠিক থাকবে, আমার ফ্রিকোয়েন্সি ওটা ঠিক রেখে আমি এটাকে আরো 3টা 4টা, ওটা তো 3বার যদি সর্বোচ্চও করি তাহলে এটার যে এলএসআই ভার্সনটা এটাকে আরো 2-3বার সাব হেডিং এর বা আশেপাশে আমি সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারবো। এটাকে বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স, এবং এটা বৈধতা এবং এটা র্যাঙ্কিং এর জন্য খুব সহায়ক। তাই নাম্বার 8 গেল। 9 নম্বর কি বলা হয়েছে, ইউজ অপটিমাইজ ইমেজ অথবা ভিডিও অথবা মাল্টিমিডিয়া হতে পারে, পডকাস্ট হতে পারে, অডিও কোনো ফরম্যাট হতে পারে, হোয়াটএভার, ইনফোগ্রাফিক হতে পারে, যাই হোক না কেন এটা অবশ্যই প্রপারলি অপটিমাইজ করেই আমরা দেন আমার সাইটের মধ্যে পাবলিশ করবো, আদারওয়াইজ না, কখনোই করবো না। কারণ ইমেজের মধ্যেও কপিরাইট ইস্যু আছে, ভিডিওর মধ্যেও কপিরাইট ইস্যু আছে। আমরা এগুলো ইউজ করার আগে আমরা কনফার্ম হয়ে নেবো আমি যে ইমেজটা নিয়েছি গুগল থেকে সেটা কি আসলে ফ্রি সোর্স থেকে নিয়েছি নাকি কপিরাইটের গুগল থেকে সার্চ করে কোনো এক জায়গা থেকে নিয়েছি, এগুলো কনফার্ম হতে হবে। অ্যামাজন থেকে ডিরেক্ট আমি কি ইউজ করব সাইটের মধ্যে, নাকি অ্যামাজন থেকে আমি এটা প্রথমে সেভ করে ডাউন আমার ডেস্কটপে রেখে দেন এটাকে একটু কাস্টমাইজ হয়তো ক্যানভা অথবা ফটোশপ দিয়ে আমি একটু এডিট করে এটাকে অপটিমাইজ করে নেব, এগুলো করে দেন আমি আমার সাইটে পাবলিশ করব। এরপরে বলা হচ্ছে স্ক্যামা মার্কআপ। স্ক্যামা মার্কআপটা কি, এটা যেহেতু সম্পূর্ণ কোড বিষয়, তা আমরা তো কোড নিয়ে ভাই যারা কথা বলি তারা একটু নিজে মিউট করে কথা বলি, হ্যাঁ, তাহলে আমার জন্য সুবিধা হয়। তা
তা আমরা স্ক্যামা মার্কআপটা ইউজ করব। স্ক্যামা মার্কআপটা ইউজ করব কেন? আমাদের গুগলকে আরো এক ধাপ সহজ করা। স্ক্যামার মধ্যে স্ক্যামা বা রিচ স্নিপেট যেটাকে বলা হয়, এটা অথবা অ্যাড স্ট্রাকচার ডাটা বলা হয়, এই তিনটাই একই জিনিস। আমি যদি স্ক্যামা মার্কআপ বলা হয়, স্ক্যামা এটা রেখে দেই যাতে আপনাদের বুঝতে সুবিধা, জিনিসগুলো একই জিনিস। রিচ স্নিপেট তারপর এটাকে হয় অ্যাড স্ট্রাকচার ডাটা, তিনটা জিনিস একই। তাহলে আমরা পোস্টের মধ্যে, সব পোস্টের মধ্যে না, যদি মনে হয় প্রয়োজন হয়, তা আজকে আমি একটা পোস্ট যেহেতু করবো, একটা স্ট্রাকচার ডাটা ইউজ করবো, এটার জন্য আমাদের একটা প্লাগইন আছে। প্লাগইন দিয়ে খুব সহজেই করে যে কোডিং এর ঝামেলা নাই। এরপরে কি আছে? ইউজ এক্সটার্নাল, মানে আমি আমার সাইটটা থেকে একটা আরেকজনকে লিঙ্ক দিব, এটাকে আউটবাউন্ড লিঙ্ক বলা হয়। এক্সটার্নাল লিঙ্কও যা, আউটবাউন্ড লিঙ্কও তাই। এটা ওই জন্য যেটাকে আমি সিমিলার কিছু ইউজ এই ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, আমি প্রত্যেকটার মধ্যে যতটুকু কমন যেগুলো আছে, এক্সটার্নাল অথবা আউটবাউন্ড লিঙ্ক, এই লিঙ্কগুলো আমরা ইউজ করব কোথায় দিব? উইথ অথরিটি সাইট, খুব ভালো মানের সাইট যাদের ডিএপি খুব ভালো। আমি এমন একটা সাইটকে দিব না যার নিজস্ব কোনো অথরিটি নাই, ডিএপি এর অবস্থা ভালো না, একটু দেখে শুনে দিব। এবং অবশ্যই রিলেভেন্ট হয়ে ভালো হয়, বা তথ্য যেখানে দিতে চাচ্ছে সেখানে তার হিউজ ইনফরমেশন মানুষ পায়। এটাকে দ্যাট ইজ, মানে এক কথা এটা কোয়ালিটি লিঙ্ক, যেন আমার লিঙ্কটা যেন যেখানে সেখানে না দিই। আমি যদি কোনো সোর্সে উইকিপিডিয়াকে দিতে চাই যেখানে বিস্তরভাবে পড়তে পারো, আমি কাস্টমারকে থ্রো করে আমার সাইট থেকে পাঠাই দিচ্ছি উইকিপিডিয়াতে, তো উইকিপিডিয়া হিউজ রিসোর্সের একটা মানে জ্ঞান ভান্ডার যেটাকে বলা হয়, ওখানে পাঠাইলে কোনো যায় আসে না। আমি অ্যামাজনে একটা প্রোডাক্ট বিক্রি করতেছি, একটা ধরনের কোনো একটা ব্লেন্ডার, সে ব্লেন্ডারের মধ্যে এমন কোম্পানির কাছে পাঠাইতে পারে, বা এটাকে আরো বিস্তর জানার জন্য এমন এমন কোনো রিভিউ সাইট আছে যেখানে তারা ই কমার্স রিলেটেড মানে অ্যাফিলিয়েট কাজ করে না, তারা ব্লগ সেন্সিভ মানে ব্লগ ব্যাকে বা রিভিউ নিয়ে কাজ করে, তারা রিভিউ নিয়ে আর্ন করে, তাদের সাইটে পাঠাইতে পারে। এতে আমাদের যেমন কনজিউমার রিপোর্ট আছে, বেস্ট রিভিউ প্রোডাক্ট আছে, এগুলো ডিরেক্টলি বিক্রি করে না, এগুলো শুধু রিভিউ করে করে টাকা কোম্পানির কাছ থেকে আর্ন করে। এইসব সাইটকে আমি কোয়ালিটি লিঙ্ক দিব, যাতে আমার আবার বিক্রির সাথে কোনো হ্যাম্পার না হয়। এরকম খুঁজে কোয়ালিটি লিঙ্কগুলো বের করে দিব। দেন ইন্টারনাল লিঙ্ক গুলো কি করব? ইন্টারনাল লিঙ্ক মানে আমারই পেজ, এক পেজ থেকে আরেক পেজে, এখানে একটু সতর্ক থাকতে হবে। আমি মনে চাইবে যেখানে সেখানে লিঙ্ক দিব না। আমি যে পোস্টটাকে লিঙ্ক করাইতে চাচ্ছি আরেকটার সাথে, সেটা দেখব সেটা কি নতুন পেজ বা রিলেটেড আছে কিনা। আমার দেখা গেল এমন একটা পেজ যেটা র্যাঙ্ক করে বসে আছে, সেই পেজ থেকে এমন একটাকে লিঙ্ক দিচ্ছি, সেটার অবস্থাটা কি। অথবা একটা নতুন সাইটে আমি নতুন সাইট, আমার একটা নতুন পোস্ট, সেই পোস্টটা লিঙ্ক ক্রিয়েট করতেছি একটা মানে আরেকটা এমন একটা লিঙ্ক আপনার সাইটের সাথে যেটা রিলেটেড কন্টেন্ট না। আমি একটা বলতেছি জুস মেকার, আমার আরেকটা পোস্ট আছে অন্য জুস মেকার এক্সারসাইজের কোনো ব্যাপারে, যদি কথার সাথে ন্যাচারালি না মিলে যায়, আমার যদি পোস্টের মধ্যে বলতে বলতে বলি যে এটার সাথে বেশ কিছু এক্সারসাইজের প্রয়োজন হয়, তাই তুমি এক্সারসাইজ সম্পর্কে জানতে চাও, তুমি এখানে পড়তে পারো। অথবা যদি এরকম দিয়ে রিড মোর একটা লিখে আমি আরেকটা পোস্টের সম্পূর্ণ ভিন্ন পুরো টাইটেলটা এখানে পেস্ট করতে পারি, যে তুমি এই ব্যাপারে যদি রিড মোর মানে কি সম্পূর্ণ অন্য টপিক আমি বলতে পারি, আমার পোস্টের কোন একটা মাঝখানে দিয়ে দিতে পারি রিড মোর, তারপরে ওই টাইটেলটা দিলাম। তখন সে পড়তে পড়তে যদি মনে হয় যে ঠিক আছে এটা দেখছি, এটা তো ভালো লাগতেছে, আমার এটা সিমিলার আছে, সে তখন এটা ক্লিক করে আমার সাইটে, মানে এক কথায় হলো ইন্টারনাল লিঙ্কের মাধ্যমে কাস্টমারকে বেশ কিছু সময় আমার সাইটের মধ্যে অবস্থান করানো। একটা পোস্ট পড়তে পড়তে যত ভালো ইন্টারনাল লিঙ্ক থাকবে রিলেটেড, তখন কাস্টমার এই পেজ থেকে ও পেজ, ও পেজ থেকে এভাবে একটু সময় ব্যয় করবে, আর এটাই আমার দরকার। ইন্টারনাল লিঙ্ক আমরা রাখবো। দেন পেজ লোডিং স্পিড, সব কিছু শেষ করার পরে পেজটা লোড হতে কোনো টাইম নিচ্ছে কিনা, কারণ আমি হয়তো ইমেজ একটা দুইটা তিনটা চারটা ইউজ করার পর দেখবো যে ইমেজগুলোকে ভারী হয়েছে কিনা, অপটিমাইজ করা হয়েছে কিনা। না হলে পোস্ট যদি 1 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ড শুরু হয়ে যায়, 1 সেকেন্ড 2 সেকেন্ড এটা অ্যালাউ হতে পারে, কিন্তু 5 সেকেন্ড হয়ে তো লাস্টে কাস্টমারই থাকবে না, বাইরে চলে যাবে। এতে গুগলের কাছে ব্যাড ইমপ্রেশন হবে, মনে হচ্ছে কোনো বাজে জিনিস আছে বা কোনো কোয়ালিটি জিনিস নাই, জন্য কাস্টমার থাকে না, চলে যাচ্ছে। আসলে তো লোড স্পিডের কারণে সে চলে যাচ্ছে, কন্টেন্ট পড়ারই সময় হচ্ছে না তার। তো লোডিং স্পিডটা আমরা খেয়াল রাখবো। তারপর মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা তো ডেস্কটপে দেখলাম সুন্দরই, খুব সুন্দরভাবে ভিউটি হচ্ছে, বাটনটা ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমরা যখন মোবাইলে যা দেখবো, তো মোবাইলে যদি আমাদের ম্যাক্সিমাম 70% বলা হচ্ছে 2021 সালে, এটাকে 80 থেকে 90 পর্যন্ত গড়াইতে পারে। গুগলের লাস্ট রিপোর্টে যেটা বোঝা যায় যে 80% মানুষ যদি মোবাইল থেকে ভিউ করে সমস্ত ডেটা, তাহলে তো মোবাইল ফ্রেন্ডলি হওয়া দরকার। আমার পোস্টটা মোবাইলে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে, মোবাইলে ঠিক মতো অ্যাট্রাকটিভ গুলোকে আছে কিনা, ফন্টগুলো বেশি ছোট হয়ে গেছে কিনা, বাটনটা ডিসপ্লেস হয়ে গেছে কিনা, মেন কথাগুলো আছে কিনা, ভিডিওটা হাইড হয়ে গিয়েছে কিনা, ইমেজটা আদৌ দেখা যাচ্ছে কিনা, এই জিনিসগুলো মোবাইল ফ্রেন্ডলিনেস কতটুকু এটাও চেক করা। দেন তারপর একটা প্রত্যেকটা পোস্টের ছোট হোক বড় হোক শেষে একটা অ্যাড কমেন্ট সেকশন রাখা।
কেন রাখা? মানুষ যদি প্রয়োজন মনে করে সেকশন সে একটা কিছু কমেন্টস করে আরো বিস্তর জানতে পারে, অথবা তার কোনো রেকর্ড থাকতে পারে, অথবা সে আমাকে কোনো লিংকের জন্য রাখতে পারে। বিভিন্ন কারণে আমি এটা রাখবো, এটা অন পেজের একটা পার্ট। আমরা অবশ্যই এটা সেকশন রেখে দেবো কমেন্ট, এটা বাই ডিফল্ট থিমের সাথেই থাকে। আর এরপরে যদি না থাকে আমরা এটা খেয়াল রাখবো, এটা উইজার্ড দিয়েও করা যায় যাদের। আর আমরা যে থিম নিয়ে আমরা সাধারণত কাজ করি প্রত্যেকটা থিমই বাই ডিফল্ট এগুলো হয়ে থাকে, এখন কমেন্ট সেকশন থাকে। আর একটা হলো ফাইনাল ফ্রি গ্রামার এরর অ্যান্ড রিডাবিলিটি। তা আমাদের কি হলো, আমরা ফাইনাল করার পরে পোস্ট রেডি অন পেজটা কিছু আমাদের যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা যেন মোটামুটি গ্রামারি এরর ফ্রি হয়, এবং কপিরাইট ফ্রি হয়, প্লাগিজম ফ্রি হয়, রিডাবিলিটি ঠিক থাকে, মানুষ যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, যে ভালো লাগে তার কাছে, ইউজফুল একটা কন্টেন্ট, একটা ভালো ইনফরমেশন পাইছে যেটা আগে সে অন্য কোথাও পায়নি, আমার সাইটে এসে যেটা পেয়েছে। এরকম মোটামুটি যদি টোন থাকে তাহলে এটা টোটাল এই সমস্ত 16টা পার্ট হলো আমাদের কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে পড়ে। আমাদের প্রথম পার্টের অন পেজের 3টার মধ্যে একটা আমরা আলোচনা করব, 16টা জিনিস নিয়ে আমাদের কন্টেন্ট অপটিমাইজেশন। আমরা সেকেন্ড পার্টে যাই, অন অপটিমাইজেশন 16টা আমরা কাজ করেছি, ধরেন প্র্যাকটিক্যালি করা শেষ। এখন আমরা ইউজার ফ্রেন্ডলি অথবা ইউজার এক্সপিরিয়েন্সটা কেমন হয়, এটার মধ্যে আবার কি কি জিনিস আবার রিকল মেমোরাইজ করতে হবে, আমাকে আবার স্মরণ করতে হবে যে একটা ইউজারের জায়গা থেকে কি কি জিনিস আমার পোস্টে অ্যাড করা জরুরি। তা আমরা আবার ওইটাতে যাই যে আমরা যেখানে আছে ইউজার ফ্রেন্ডলি অথবা ইউজার এক্সপিরিয়েন্স। এখানে দেখে নাম্বার 1-এ ইউজ সিটিএ, মানে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে কি? এটা হলো আমি যে বাটনটা দিব, বাই অন অ্যামাজন কথার কথা সে, অথবা অ্যাকশনেবল ওয়ার্ড, যেখানে শব্দ থাকবে বাটনের মধ্যে হইতে পারে, অথবা কোনো লিঙ্কের মধ্যে সেন্টেন্সের একটা লিঙ্ক হইতে পারে এই শব্দটা, সেটা হলো বাই শব্দ থাকতে পারে। ফাইনালি মানে তাকে একটা কাস্টমারকে অ্যাকশন নেওয়ার জন্য আমি তাকে উদ্বুদ্ধ করতেছি, সে বাটন দ্বারা হইতে পারে, কোন একটা কথা বা একটা সেন্টেন্সের মাঝে হতে পারে, যেখানে ন্যাচারালি প্লেসমেন্ট করা যায়। ফাইনালি ইউ টেক ডিসিশন, তুমি কিনবা কিনা, গেট, শেয়ার, একটা পোস্ট লিখছে ভালো লাগছে, শেয়ার জাতীয় কোনো কিছুতে বাটন টাটন থাকে, সব ওটা তো সে সহজেই করতে পারে। ডাউনলোড করতে চাচ্ছে আমার ইনফোগ্রাফিকটা, অথবা আমার পুরো পিডিএফটা আছে চাচ্ছে, আমার এখানে বলা আছে তুমি যদি এটার রেসিপিটার গাইডলাইনটা পেতে চাও তুমি ডাউনলোডটা করে নাও, তাহলে ডাউনলোড করে তুমি পিডিএফটা পেয়ে যাবে। সেন্ড বাটন, তুমি যদি সেন্ড করতে, তার ইমেল দিলে পর আমি তাকে পিডিএফটা দিয়ে দেবো। আমি এমন কিছু লিড জেনারেশন চাচ্ছি, অনেক পোস্টের মধ্যে করা হয়, তাহলে আমরা এটাও চাই, আমরা একটা ওইটা অ্যাকশন সেন্ড একটা, এরকম প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনার যেটা পোস্টের সাথে রিলেভেন্ট সেইটা বাটন আমরা ইউজ করবো। তো আমরা যেহেতু অ্যামাজন নিশ নিয়ে কাজ করি, আমাদের মেন দুইটা জিনিস থাকে, একটা হলো আমরা বাই অন অ্যামাজন বা চেক অন প্রাইস, এটা অ্যামাজনের জন্য আমরা ট্রাই করে থাকি। আর আমরা আরেকটা রিড মোর শব্দ একটা আছে, বা আমরা অ্যাকশন নেওয়ার কথা সেন্টেন্সের মধ্যে আমরা লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কের মধ্যে দিয়ে দিই, অ্যাকশন বলে দিয়ে তারপরে সি মোর প্রোডাক্ট, তারপর রিভিউ দিস পড়ে, এরকম কিছু বলে আমরা ইনফরমেটিভ থেকে মানে বাইং এর কমার্শিয়ালের মধ্যে নিয়ে যাচ্ছি, বা কমার্শিয়াল থেকে আমরা ডিরেক্টলি অ্যামাজনে নিয়ে যাচ্ছি। এই ইউজ সিটি মানে কল টু অ্যাকশনগুলো আমরা সুন্দরভাবে আমরা ইউজার যাতে যেখানে দরকার একজন রিডার পড়তে পড়তে এখানে বাটনটা দিয়ে উত্তম হয়, সেখানে বাটন দিয়ে দিব। এই পড়তে পড়তে এখানে কথাটা দিয়ে ভালো হয়, যাতে কাস্টমার এখান থেকে সে সুইচ করে অন্য জায়গায় যেতে পারে। তো এইরকম আমরা কল টু অ্যাকশন শব্দগুলো অথবা বাটনগুলো আমরা ইউজ করব। দেন সেকেন্ড বলছে ইউজ অপটিমাইজ ইমেজের কথা, যেটা বলছে আমরা যে ইমেজগুলো একটু ভালো আই ক্যাচি যেন হয়, অপটিমাইজড হয়। হুবহু একটা ছবি নিয়ে ডিরেক্ট এরকম পোস্ট করবো না, ওখানে এমন কিছু আই ক্যাচি টেক্সট অ্যাড করতে পারি, কালারের মধ্যে ভ্যারিয়েশন আনতে পারি, ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর ইউনিক করতে পারি, যাতে মানুষকে একটু 2-3 সেকেন্ড সময় যাতে তার কাছ থেকে আমি নিতে পারে, আমার এই ভিডিওর দ্বারা হতে পারে। আর ভিডিও যদি বানাই পোস্টের সাথে রিলেটেড রেখে, সে 1 মিনিটের ভিডিও কেন না হয়, সেটা যেন মানুষকে বেনিফিট কিছু ভ্যালু দিতে পারে। যেখানে আপনি ইমেজের মাধ্যমে ভ্যালু অ্যাড করতে পারেন, ভিডিওর মাধ্যমে ভ্যালু দেওয়ার মতো যেন জিনিসটা হয়, খালি দিলাম আর এরকম নাম না। আমি আমার কন্টেন্টকে যত যত্ন সহকারে একজন ইউজারকে ফ্রেন্ডলি করতে পারবো, কাস্টমারকে ভ্যালু দিতে পারবো, অবশ্যই আমার এই পোস্ট থেকে আমি রেভিনিউ, আমার দিন শেষে কিন্তু এত কষ্ট করা আলটিমেটলি কাস্টমারকে স্যাটিসফাইড করার পরে আমি আমার সেলটা জেনারেট করব। তাহলে আমার প্রত্যেকটা জায়গায় খুব সতর্ক থাকা জরুরি। তারপরে বলছে ইউজ সোশ্যাল শেয়ার বাটন। সোশ্যাল শেয়ার বাটন কিভাবে আমরা প্লাগইন ইউজ করব, স্যাস একটা কমন আছে, সোশ্যাল শেয়ার আছে, আরো অনেক প্লাগইন আছে। তো এই প্লাগইনগুলো আমরা ইউজ করব। আর সেটা ইউজ করে কি হবে যে আমাদের পোস্ট অটো আমরা এটা কিভাবে হয়তো নিচে ওটা শো করবে, বাম পাশে ইউজ করব, যেখানে যেখানে আমার দরকার মনে করব, যেখানে মোটামুটি একটা স্ক্রল করতে করতে মাঝপথে এসে বায়ার মনে করো বা কাস্টমার মনে করো না এখন আর পড়তে ভালো লাগছে না, আমার টাইম নেই, এখন শেয়ার করে রেখে দিই আমার ফেসবুকের মধ্যে, পরে পড়ে নিব, অথবা আমি আমার গ্রুপের মধ্যে শেয়ার করতে ভাই, অনেক সুন্দর একটা অ্যাট্রাকটিভ দিয়ে অনেক কিছু দেওয়া আছে। দেখবেন যেগুলো ইনফরমেটিভ তথ্য কোনো পোস্ট হয়, আমরাও তো ইনফরমেটিভ অবশ্যই 10টার মধ্যে 6টা
রাখার চিন্তা ভাবনা সবার আছে। 6টা পোস্ট ইনফরমেটিভটা যদি খুব মানে ভালো মতো হয়, মানুষের প্রয়োজন মনে হয়, তাহলে কাস্টমার এটা শেয়ার করবে। যত শেয়ার করবে এগুলা, এটাকে সোশ্যাল সিগন্যালের একটা পার্ট। সোশ্যাল সিগন্যালটা স্ট্রং হবে। একটা পোস্ট যতবার শেয়ার হবে তখন গুগল একটা সিগন্যাল, শেয়ারের সাথে সিগন্যাল, পিন্টারেস্টে কতবার পিন হয়েছে জিনিসটা, টুইটারে কতবার টুইট করেছে জিনিসটা, এগুলো যত আমি এটার ফিডব্যাক পাবো তত আমার ওই পোস্টটাকে উইদাউট ব্যাকলিং ফ্রি আমি এটাকে সোশ্যাল সিগন্যাল থেকে ভালো ধরনের আমি আমার পোস্টটাকে অথরিটি বিল্ড আপ করতে পারবো। এই জন্য সোশ্যাল শেয়ার বাটনটা ইউজ করব। অপটিমাইজ পেজ লোডিং স্পিড, এটা হলো ইউজার ফ্রেন্ডলি। অবশ্যই ইউজার পোস্টে ক্লিক করছে, আমার গুগল সার্চ থেকে নাম্বার টপ পজিশন 3-তে আছে, আসার পরে সামহাও আমার 1 সেকেন্ডের জায়গায় 5 সেকেন্ড শুরু হয়ে গেল, তখন কাস্টমার সেটা হয়তো প্রবলেম, আমার পেজের প্রবলেম আছে অথবা সার্ভার ডাউন আছে কোনো কারণে, সে তখন এটা মিন করে, আর তার তো সময় নেই 5 সেকেন্ড দেরি করা, আসবে কি আসবে না, অথবা লোড হইতে থাকে, সে হয়তো কয়েকটা ট্যাবে ওপেন করতে পারে যে পড়বেই, জানার জন্য আছে, সে সময় দেবে। আর যার এত সময় নাই, ম্যাক্সিমাম লোকেরই সময় নাই, 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে না হয়ে পড়ে বা 3 সেকেন্ডের মধ্যে না হয়ে পড়ে, খুব কম কাস্টমারই থাকে, ওখান থেকে স্কিপ করে চলে যায়। তারপরে কি হবে, এটা আমরা ঠিক রাখবো, চেক করব। তারপরে মোবাইল রেসপন্সিভনেস এখানে এক্সট্রা হিসাবে রাখা, ওই জিনিসটা এখানে তো ওভারঅল কন্টেন্ট, আর এটা হলো ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার কথা চিন্তা করে মোবাইল রেসপন্স অবশ্যই করতে হবে। নাম্বার 6 অ্যাড কমেন্ট সেকশন বলেছে এখানেও, এই 6টা পার্ট হলো ওখান থেকে কিছু নেওয়া, এইটা হবে অ্যাড করা, সোশ্যাল শেয়ার বাটনটা অ্যাড করা, বাকিগুলো কিন্তু ওইখানের একটা পার্ট। এটা আমরা এই ক্যাটাগরিকে ইউজার এক্সপিরিয়েন্স হিসাবে মনে করব, এটা ওভারঅল কিন্তু অন পেজ এসিওর একটা পার্ট। নাম্বার 3 কি আছে, 3টা পার্টের টেকনিক্যাল সাইট বা গুগল ইন্ডেক্সড। ফাইনালি কি করে, এত সুন্দর করে কষ্ট করে সবই অপটিমাইজ করলাম, ফ্রেন্ডলিনেসে করলাম, দেখবো এখন গুগল একটা আহ্বান জানাইতে হবে, তুমি আমার পেজটাকে ইন্ডেক্স করো, তাকে ওয়েলকাম জানাইতে হবে। গুগল বাই নেচারাই মানে 24 আওয়ার মধ্যে রোবট কোনো না কোনো একবার আমার পেজ স্ক্রল হবে। গুগল স্ক্রলটা কিভাবে হয়, ধরেন গুগল আমাদের প্রথম একটা পোস্ট করেছেন আপনার, ধরেন এখন 9টা, ধরেন এখন 10টা 30 বা 10টা 30 একটা পোস্ট আমার সাইটে ওয়ার্ডপ্রেস একটা পোস্ট পাবলিশ করে ফেলছি ফাইনাল করে, দেন প্রথম স্টেপে পাবলিশ করার উইদিন কোনো ক্ষেত্রে 1 ঘন্টা হতে পারে ম্যাক্সিমাম, তো 1 ঘন্টার আগে খুব কমই দেখা গেছে, 1 ঘন্টা থেকে উইদিন 24 আওয়ার্স, ধরেন 1 ঘন্টা থেকে 24 আওয়ার্স যে কোনো সময় প্রথম সে ডিসকভার করবে। ডিসকভার করার পরে মানে আমি পোস্ট দেওয়ার পরে তাকে একটা সিগন্যাল চলে যাবে তার ডাটাবেজে যে কিছু একটা অমুক সাইট থেকে, যেহেতু আমার অলরেডি ইউআরএল ইন্ডেক্স করাই আছে, তখন এখান থেকে যেহেতু সাইট ম্যাপ ইনক্লুড করা আছে, আমি বলছি যে গুগল সার্চ কনসোল সাইট ম্যাপ ইস্যু, এখানে ডিসকভার প্রথমে আমার সাইট ম্যাপ ইনক্লুড থাকার কারণে যে কোনো পোস্ট আমি দেই না কেন বাই ডিফল্ট অটো পুরো সাইট, যেহেতু আমার মেন রুটটাকে সাইট ম্যাপ করা, ওই রুটের আন্ডার, ওই রুট ডোমেনের আন্ডার যতগুলো আমাদের পোস্টে রিওয়াল করে সঙ্গে সঙ্গে গুগলের কাছে একটা সিগন্যাল চলে যায়। এটাকে গুগল ইন ডিসকভারের মধ্যে তাদের অংশের মধ্যে রাখে, ডিসকভার মানে একটা নতুন কিছু আসছে। দেন ডিসকভার আসার পর গুগল আসো না একটা পোস্ট পড়ছে, তখন কি করবে, একটু দেখে আসি কি আসো, তখন সে ক্রল করে, সে তখন ক্রলিং এর জন্য আসে। ক্রল মানে কি, এখন পড়তে আসছে, পড়তে আসার পরে যদি উপরের ওই যে লোডিং স্প্রেড হাবি যাবে আরো যে বিষয়গুলো আছে যদি তার কাছে কঠিন মনে হয়, এমন সময় পোস্ট আছে আমার সার্ভার ডাউনে আছে আমি জানিও না, বা এমন কিছু আছে আমার কোনো কারণে সে কোথাও গিয়ে আমার পোস্টের মধ্যে মানে দেখা গেল কিছু ত্রুটি বা এরর আছে, ভিতরের মধ্যে হয়তো কোনো কিছু ভেঙে গিয়েছে, লিঙ্কটা ফাইনালি আর পাবলিশ করার পরে চেক করে নি ব্রোকেন হয়ে গেছে পাইনি, তো গুগল যখন ক্রল করতে পারে না, আর ধরেন যদি ক্রল না পারে আপনাকে ওই দিন হয়তো 24 আওয়ার্সের পরে অথবা 7 দিনের মধ্যে আপনাকে একটা এরর শো করবে, সে ক্রল করবে, নো ইন্ডেক্স বলবে, ক্রল করতে পারতেছে না। আর যদি ক্রল করেও তখন আপনাকে কয়েকভাবে মেসেজ দেখাবে যে ক্রলড হয়েছে বাট নো ইন্ডেক্স করা হয়েছে, ডিসকভার হয়েছে অথবা নো ইন্ডেক্স করা হয়েছে, এরকম বেশ কিছু আপনাকে মানে মেসেজ দেখাবে যেটা এক্সক্লুড। জাস্ট গুগল সার্চ করলে 3টা অপশন থাকে, এরর থাকে, ভ্যালিড থাকে, ইনক্লুড থাকে, এক্সক্লুড থাকে। এইগুলো কি হবে যে এক্সক্লুড মানে আমি ডিসকভারও করেছি, ক্রলও করেছি, কিন্তু তোমাকে এখন ইন্ডেক্স করি নাই। কেন করি না, ইন্ডেক্স করা তাদের কিছু পূর্ব শর্ত সমূহ আছে, কোনো কারণে আমার পোস্টটাকে একটু সন্দেহ বা তাদের নিয়মের মধ্যে একটু এদিক সেদিক হয়, তারা একটু সময় নিয়ে করে, ওইটাকে হবে না কিন্তু তা না, তাদের তো বলা হয়েছে এটা খুবই একটা নর্মাল ইস্যু, এটা হবে, একটু সময় দিতে হবে, গুগল পর্যায়ক্রমে আপনাকে করবে। বেশ কিছুদিন দেখবেন যে মোটামুটি 5 দিন 7 দিনের মধ্যে যদি নো ইন্ডেক্স থাকে, তখন আপনি একটা ইউআরএলকে আবার রিকোয়েস্ট করবেন যে আমাকে তুমি আবার একবার তুমি এটা ক্রল করো, তখন হয়তো সেকেন্ড টাইম দেখেন আবার অটোমেটিক নিয়ে নেবে। তো এটা আমরা মিনিমাম একটা সময় দেবো গুগলকে, অটোমেটিক এটা হয়ে যাবে। আর ক্রল যদি না করে, আমার সাইটের ইউআরএল কিন্তু লাইভে থাকে, আপনারা চেক করে দেখবেন লাইভে থাকে, কিন্তু ইন্ডেক্স না হয়তো আলটিমেটলি র্যাঙ্ক হয় না, র্যাঙ্কে আমার বাধাগ্রস্ত হয়, কিন্তু সাইটটা আমার ইউআরএলটা ঠিক থাকে। তা আমরা কিছুদিন সময় নেওয়ার পরে আমরা কি করব, আমরা অবশ্যই চেক করে দেখবো যে আমাদের ঠিকমতো হয়েছে কিনা, ক্রলের পরে ফাইনাল ইন্ডেক্স। এই হলো গুগল আমাদের মোটামুটি 3টা প্রক্রিয়ার মধ্যে প্রত্যেকটা পোস্টকে ক্রল করে।
এটাকে বলা হয় ঠিক আছে, এটা রেখে দিলাম। তাহলে আমরা এগুলো শিওর করবো যে পোস্ট দেওয়ার পরে আমার ঠিক মতো সাইট ম্যাপ মধ্যে ইনক্লুড হয়েছে কিনা। পোস্টটা তো সাইট ম্যাপে গিয়েও চেক করা যায় কতগুলো নিচে একটা পর একটা যোগ হয়েছে, ওটা লাইভে আছে কিনা ওটা চেক করে নিবে না। সাইট ম্যাপে যদি আবার কোনো ইস্যু পাওয়া যায় যে আমারটা আবার এটা পোস্ট নেয় নাই, এগুলো চেক করার পরে স্ক্যামার ডাটাটাও এইটার একটা অংশ, টেকনিক্যাল একটা পার্ট। যেহেতু আমরা প্লাগইন দিয়ে করবো, কন্টেন্টের মধ্যে কাজটা সেরে ফেলবো। তাহলে তিনটা ধাপ, যতগুলো কথা বললাম, টেকনিক্যাল তিনটা কনফার্ম হওয়া, ইউজার ফ্রেন্ডলি মধ্যে 6টা জিনিস কনফার্ম করা, এবং কন্টেন্ট অপটিমাইজ 16টা যদি পার্ট কনফার্ম করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমার পোস্টটা যদি সবকিছু রাইটিং এর দিক থেকে কোয়ালিটি থাকে, বাকি আমরা এই প্রক্রিয়া যদি অন পেজ করতে পারি, ইনশাআল্লাহ এটা র্যাঙ্ক খুব সহজেই হবে এবং আমাদের কি হবে, ভালোভাবে প্রথমের দিকে খুব সহজে র্যাঙ্ক করার জন্য গুগলকে সহায়তা করবে। এখন প্র্যাকটিক্যাল করব, পুরো কাজগুলো একটু প্র্যাকটিক্যাল। একটা পোস্ট আমরা পাবলিশ করার পরে কি কি জিনিস করবে এখন প্র্যাকটিক্যাল দেখবো। প্র্যাকটিক্যাল না দেখে এতগুলো বৃথা। এখন প্র্যাকটিক্যালে আমরা চলে যাই। প্র্যাকটিক্যালে যাওয়ার আগে একটা জিনিস দেখাই। পার্ট 2 এর মধ্যে দেখেন, এটা আমরা পার্ট 2 বলছে ইউজ অন পেজ ইন প্র্যাকটিক্যালি সি অন লাইভ। লাইভে যাওয়ার আগে আমরা দেখেন একটা জিনিস কমন আবার একটু মনে করায় দিই। একটা ওয়েব পেজ দেখেন, আমি বলেছি এরকম যে একটা ওয়েব পেজ বা পোস্ট আমাদের চোখে আমরা কিভাবে দেখি, এটা আমাদের একটা পোস্ট। আমরা একটা ইউআরএল দেখতে পাচ্ছি, তারপর একটা টাইটেল দেখতে পাচ্ছি, সাইটের মেনু টেনু দেখা যায়, কালার টালার দেখা যায়, এরপর টেবিল অফ কন্টেন্টস, এটা একটা ইমেজ, আবার এখান থেকে শুরু হয়ে যাবে বুলেট ফর্ম, এরকম সাইটের সাইড বার, টোটালটা একটা জিনিস, এখানে সার্চ বার। মোটামুটি কি হয় আমাদের চোখে অ্যাজ এ হিউম্যান বিং, আমরা মানুষের চোখে এরকম দেখতে পাই পোস্ট করার পরে। বাট আপনাকে বুঝতে হবে গুগল এগুলো কিচ্ছু দেখে না। গুগল কত কালার সুন্দর করছেন না কি করছেন, এখানে কি আছে না আছে, কত সুন্দর ডিজাইন, গুগল এটা পড়তেই পারবে না। গুগল পড়তে পারে কি আমার সেম এই জিনিসটা দেখেন, এই পাতাটাকে গুগল যেটা দেখতেছে সেটা হবে এইটা, গুগল দেখতেছে এক্স্যাক্ট এইটা। এখন আপনাকে এইটাকে ঠিক রাখতে হবে। এইখানে যদি গড়র বড়র হয় তাহলে ইন্ডেক্স নো ইন্ডেক্সের মধ্যে ফেলে দেবে, এক্সক্লুডের মধ্যে ফেলে রাখবে। যদি কোনো তার সিকোয়েন্সে মিসিং হয়, ইউআরএল স্ট্রাকচার ঠিক নাই, টাইটেল এখানে নাই, একটু বড় করে দেখায়, ওইটা কি এই পোস্টার আমাদের ভিউটাকে আমি কিন্তু গুগলের ভিউটাতে নিয়ে আসছি, স্ক্রিনশট সেম জিনিসটাই, সেম ইউআরএলটাই দেখবেন, ল্যাপটপ কিক, এখানে দেখেন ল্যাপটপ কিক, এটার গুগলের চোখের দৃষ্টিকোণ থেকে দেখা, মানে ভিউ পেজ সোর্স থেকে দেখা। তো সে তখন কি করতেছে, এটা আমাদের এই দেখ, এটা ইয়াও তো সে দেখতে পাচ্ছে, ঠিক আছে ওকে 10 বেস্ট ল্যাপটপ ফর ভিউ। আমরা যেটা দেখেছিলাম 10 বেস্ট ফর, দেখেন আমাদের দেখার সাথে গুগলের তফাৎটা। আমরা এখানে দেখেছি কত সুন্দর করে, এখানে যেখানে আগে কোনো কিছু ছিল না, আমাদের রুট ডোমেনের পর এটা স্ল্যাগ বলা হয়, এটা এটা সাব মানে ইউআরএল আর কি। আর এটা দেখেন গুগল আমাকে প্রথমে ভিউ সোর্স, এটা গুগল দেখা শুরু করছে রোবট, এটা এটার পরে এটা দেখতে পাচ্ছে। দেন আমরা এখানে দেখেছি এটা 10 বেস্ট ল্যাপটপ ফর ওয়েব ডিজাইন, গুগল এখানে কি দেখতে পেয়েছে, টাইটেল, টাইটেলের মধ্যে আমি কি দিচ্ছি দেখেন, সেই জিনিসটাই টাইটেল দেখতে পাচ্ছে, 10 বেস্ট ল্যাপটপ ফর ওয়েব ডিজাইন। গুগল এই টাইটেল যদি ঠিক থাকে তাহলে গুগল ক্রল করবে, টাইটেলই নাই তাহলে গুগল টাইটেল মিসিং কি হবে না, একটা অংশ সে মিসিং হইও। এরকম যদি কয়েকটা, আবার নিচে দেখেন আমরা এখানে সিম্পল যেটা, এটা এইটার কিছু অংশ দেখবেন প্রথম 2-3 লাইন এটা গুগলে মেটাতে রাখে প্রথম, এখন বাই ডিফল্ট প্রথম থেকে ম্যাক্সিমাম নেয়। এখন এসইও ইউজড এসইওতে মেটা দিলেও ওটা মানে ক্রল করে না, তার নিজে থেকে সেটা নিয়ে নেয়। এখন সেই জিনিসটা দেখেন যে এইটা, এই যে মেটা, আমার এখানে যদি মেটাটাই না থাকে, এটা যদি মেটা, যে মেটা এই জিনিস দিয়ে মেটা নেম ডেসক্রিপশন কন্টেন্ট, এই যে পুরো লাইন এখানে লেখা আছে, তার মূল জিনিসটা কি আছে এখানেই কথাগুলো লেখা আছে। এরপরে আরো পুরাটা তো নিয়ে আসেন, এর মধ্যে হেডিং 1 আছে, হেডিং 2 আছে। আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ফাইনাল পোস্ট করার পরে এইটার সাথে একটু মিলাবো যে আমার পোস্টটা ফাইনালি গুগলের চোখে কেমন হচ্ছে। আমরা তাহলে এখন প্র্যাকটিক্যালে চলে যাই। তার আগে আরেকটু কনফার্ম করে নেই, আমাদের সাউন্ড ঠিক আছে তো এখনো পর্যন্ত? জি জি। আচ্ছা ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল এখন পোস্টে চলে যাই। এখন পোস্টে হওয়ার পর আমরা বলছি কি দরকার, আমাদের একটা অবশ্যই ওয়ার্ডপ্রেস এক্সিস দরকার, গুগল সার্চ কনসোলের এক্সিস দরকার, এই মুহূর্তে দরকার না হলে আমাদের পোস্ট করার কিছু সময় পরে দরকার, এবং আমরা পোস্ট করার পরে কি কি অপটিমাইজ করবো সেগুলো করবো। এখন তা আমরা একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আছে, এখন আমাদের একটা পোস্ট দরকার, কন্টেন্ট দরকার, সোজা কথা কন্টেন্ট রেডি করা আছে, একটা সিঙ্গেল প্রোডাক্টের কন্টেন্ট, এখানে মেবি 1000 ওয়ার্ডের আছে, 1151 বা 1150 ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে। এখন এই কন্টেন্টের যে রাইটারই হোক, আর আপনি নিজে এখানে অবশ্যই একটা প্রোডাক্টের তো মেন সোর্স লাগবে, কোন প্রোডাক্ট আমি পাবলিশ করতে যাচ্ছি। তো এটা আমি অ্যামাজনে এটা ওপেন করে রাখি। তার আগে দেখি আমার ক্যাসপারস্কি কি বন্ধ আছে কিনা, হ্যাঁ ক্যাসপারস্কি বন্ধ আছে, না হয় আবার ওপেন হতে দেবে না।
আমাদের সবাই তো কোনো না কোনো হয়তো টপ 10 প্রোডাক্টে 10টা প্রোডাক্ট থাকবে, সিঙ্গেল প্রোডাক্টে একটা সিঙ্গেল প্রোডাক্ট থাকবে। তাহলে আমাদের প্রোডাক্টটা আমাদের সামনের একটা ট্যাব ওপেন থাকবে, দেন আমাদের ওয়ার্ডপ্রেসের এক্সিস থাকবে, আর আমাদের যে কন্টেন্টটা পাবলিশ করবে সেই কন্টেন্টটা আমাদের সামনে থাকবে। তো কন্টেন্টের মধ্যে এখন আমরা আমাদের এই যে যেটা চেক লিস্ট বলতে পারেন অথবা চিট শিট বলতে পারেন, আমাদের চিট শিট হবে এইটা। আমাদের এটাকে একটু একটা সময় মেমোরাইজ করে মুখস্থ করে নেওয়া, মেমোরেবল হয়ে গেলে মুখস্থ হয়ে গেলে এটা আর দেখতে হবে না। আর সব সময় যে সেম হুবহু ধরে ধরে করতে হবে না, কিছু অংশ কোনো কোনো পোস্টে লাগবে, কোনো কোনো পোস্টে লাগবে না। তা আমরা দেখি কতটুকু কোন এই পোস্ট সিঙ্গেল প্রোডাক্ট তো বেশি বড় না, এটা কতটুকু করা যায় কন্টেন্ট। প্রথম আমাদের বলা আছে ইনক্লুড মেইন কিওয়ার্ড ইন ইওর ইউআরএল। আমাদের ইউআরএলটা ইউআরএল কখন হবে, আমি যখন টাইটেল দিব তখন না ইউআরএলটা ফাইনালি হবে, পাবলিশ করার পরে ইউআরএল জেনারেট হয়। তা আমরা যাই ইউআরএলটার কথা আগে আসি, আমরা ঠিক আছে যাই ইউআরএলটা আগে শুরু করি। আমরা এখন একটু পোস্টের মধ্যে যাই। আমরা তার আগে আমরা একটা পোস্টে যাই। ইউআরএল তখনই ক্রিয়েট হয় যখন আমাদের পোস্টটা পাবলিশ মুহূর্তে যায়। যখন আমরা ড্রাফট করব এটাকে তখন একটা ইউআরএল অটো জেনারেট হবে। সেটা আমরা কিভাবে কি করব, এর আগে শর্ত হলো আপনার সাইটে দেখবেন ড্যাশবোর্ডে যারা নতুন আছেন, যারা এখনো পোস্ট করেন নাই বা পোস্ট করবেন, রাইট আপ লেখা শেষ, তাদের কিন্তু দুইটা জিনিস খেয়াল রাখবেন। আপনার ড্যাশবোর্ড থেকে দেখবেন প্রথমে সেটিং এ যান, এটাকে আবার একটু চেক করে নেবেন যারা নতুন একেবারে এখনো পোস্ট করেন নাই। সেটিং থেকে রিডিং এ যান, একটা ট্যাব খুলি, রিডিং এ যা দেখবেন এখানে গুগলের রোবটকে ডিসকারেজ করা আছে কিনা। এখানে দেখা যায় ডিসকারেজ করা আছে, কারণ এখন এই পোস্টটা এটা এখনো ধরেন গুগল কেস ইন্ডেক্সিং এ বন্ধ করা আছে। তা আমি কি করব, এটাকে উঠায় দেব, সোজা কথা। এখন উঠায় দেন আর পোস্ট করার পর পরে উঠায় দেন, যেটাই করেন করে মনে থাকে না আর কি। তা আমি উঠায় দিলাম এটা দিয়ে, আমি এটাকে সেভ দিলাম যে আমি পোস্টটা যেন গুগল আমারটা পড়ে। নাম্বার 1 কাজ এটাকে। তারপরে আরেকটা যেহেতু এসইও ফ্রেন্ডলি পোস্ট করতে হবে, দেখবেন আপনার এখান থেকে দেখবেন পারমালিঙ্ক একটা অপশন আছে। এখানে কয়েকটা অপশন থাকে, সেই অপশনের মধ্যে ই কমার্সের ক্ষেত্রে কিছু কিছু জিনিস এখানে ইউজ করা হয়। তা আমরা পোস্ট নেমটা আছে কিনা, যদি এখানে থেকে থাকে অথবা এখানে থেকে থাকে বা যেখানে থাক না কেন, আমরা পোস্ট এখানে নেমটা ক্লিক করে দেন আমি সেভ রাখবো। এই দুইটা কমন আমাকে রাখতেই হবে। গেল প্রথম ড্যাশবোর্ড সেটিং। আরেকটা সেটিং হলো আমাদের একটা প্লাগইন লাগবে, হয় র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন অথবা ইউএসটিএস ইউজ করেন। দুইটা করে কাম যে একটা দিয়ে মোটামুটি হয়ে যায় ফ্রিতে, আর দুইটা যদি প্রয়োজন হয় আমরা করব। তা আমরা এখানে কি নিয়ে আসছি, এসইও ইউএস প্লাগইনটা সেটআপ করাই আছে, আর এগুলো ক্লাস আমাদের আগে করা আছে। তা আমার এখানে এসইওটা ইনস্টল করা আছে। নাম্বার 3 প্লাগইনটা আমার রেডি। আরো কিছু আমাদের প্লাগইন লাগবে, প্লাগইনের ক্লাস আগে হচ্ছে কি কি প্লাগইন লাগবে। আমাদের এখানে হয়তো প্রসকনের একটা টেবিল অ্যাড করতে হয়, অথবা প্রোডাক্টের টেবিল রাউন্ড আপ যখন করব 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন টেবিল, সে টেবিল আমাদের প্লাগইনটা দরকার। রিচ স্নিপেট যেটাকে স্ক্যামার ডাটা বলা হয়, সেটার জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগবে, যেটা রিচ স্নিপেট একটা প্লাগইন আছে, সেটা ইনস্টল করা থাকবে। এই জিনিসগুলো ইনস্টল কেন করা লাগবে, আমাদের এইগুলো দিয়েই তো আমরা ফাইনালি পোস্টটাকে এসইও অপটিমাইজ করব। আর টুলস আমাকে পুরো কাজটা করতে হেল্প করবে। হয়তো কোনো প্লাগইন আমাকে হেল্প করতেছে, কোনো কোনো ক্ষেত্রে আমাকে বিভিন্ন টুলস, এগুলো দিয়ে আমরা আমাদের পুরো কন্টেন্টকে 100% অপটিমাইজ করব। তাহলে আমাদের ধরেন এগুলো সব রেডি করা আছে। এখন আমাদের কি পোস্টে চলে যাই। এখন পোস্টে আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমরা সব সেটিং টেটিং প্লাগইন সব ওকে আছে। এখন আমরা নিউ থেকে একটা পোস্টে যাই, অথবা আপনি এখান থেকেও যেতে পারেন, অ্যাড নিউ একই কথা, অথবা এখান থেকে গেলাম। এখানে আসার পরে আমরা যা একটা ওপেন হবে, প্রথমে দেখেন আমাকে শো করতেছে অ্যাড টাইটেল। তার মানে আমার অবশ্যই শুরুতে একটা টাইটেল দরকার। আমার দরকার একটা টাইটেল, এই অর্ডারটা যেহেতু পরে হবে টাইটেল থেকে শুরু করি। টাইটেলে কি বলা, মেইন কিওয়ার্ডটা ফোকাস রাখা। আমি একটু কভার করি মেইন কিওয়ার্ড কোনটা আমাকে পোস্ট থেকে বুঝতে হবে, অথবা যার পোস্ট সে তো অবশ্যই জানবেন। আমি এখানে যেটা এই পোস্টে যেটা জানি, আমাকে বলা হয়েছে কেটো ফ্রেন্ডলি অয়েল, এটা হলো মেইন। এটাকে আমি ধরেন কেটো টাইটেলের মধ্যে কেটো ফ্রেন্ডলি অয়েলটা নিয়েই লেখা পুরো পোস্টটা। কেন কেটো ফ্রেন্ডলি অয়েল করেছে কিনা, এটা হয়তো তার আগে থেকে কিওয়ার্ড রিসার্চ করে সে বের করেছে। আমি জাস্ট একটু চেক করে নিছি আমার জানি কি কেটো ওয়েবের মধ্যে এটা কি ইয়েস প্যারেন্ট, ইয়েস প্যারেন্ট আলটিমেটস, এটা তো ব্র্যান্ড। ইয়েস ও আচ্ছা, এখানেও আছে, ব্র্যান্ডটাকে পরে নিয়ে আসছে কেটো ফ্রেন্ডলি ওয়েল। আচ্ছা ক্রিয়েটো বুঝছি, এটা ওয়েল, হয়তো ক্রিয়েটো ফ্রেন্ডলি ওয়েল, তার জন্য এটা খুব ভালো একটা কিওয়ার্ডের সার্চের দিক থেকে সে নিতে পারছে এটা নিয়ে। এখন আমার ধরেন এটা কেটো ফ্রেন্ডলি, আমাকে যেটা বলে দিচ্ছে আমরা সেটাই ধরেন, আপনারটা আপনার যেটা হবে মেইন কিওয়ার্ড ফোকাস কিওয়ার্ড সেটা ঠিক রাখবেন। কেটো ফ্রেন্ডলি ওয়েল ইয়েস প্যারেন্ট, তার মানে প্রথমে টাইটেলে বলার কথা যেটা সেটা সে পাওয়া গেছে এই পোস্টের মধ্যে, মেইন কিওয়ার্ড ইন দা পেজ টাইটেল। তাই আমি এটাকে টাইটেল হিসাবে আমি কপি করি। হ্যাঁ অবশ্যই, আমি এটা তো আমি টাইটেল রাখবো না, পুরোটাই টাইটেল দিয়েছে আমাকে, পুরোটাই আমি নিব।
টাইটেল তো সাধারণত একটা 6 মানে 55 এর নিচে হলে আবার হবে না, আবার 75 এর উপর যেন না যায়, তাই বেশি দেখা যাবে না। আবার এটার মাঝামাঝি কোনো একটা রাখার ট্রাই করবো। তো আমরা পোস্টে যাই, টাইটেলটা আমরা অ্যাড করলাম। তাই আমাদের প্রথম টাইটেল এবং কি কিওয়ার্ড ফোকাস টাইটেল, তো এটা আমাদের কিওয়ার্ড এবং কিওয়ার্ডের মধ্যে টোটাল টাইটেলের মধ্যে কিওয়ার্ড আছে। ওকে, স্টেপ প্রথম গেল। বলছি এরপরে মডিফায়ার ইউজ করলে কি হবে, বলছি কল টু অ্যাকশন, কাস্টমার ঢুকে চলে যাবে। আর একটু প্র্যাকটিক্যালও দেখবো আমরা, তাই আর একটু ক্লিয়ার হবো। আমরা গুগলে যাই, গুগল ইউএসএ, আমরা দেখি আমরা এই পোস্টটাকে করার আগে আমরা একটু মডিফায়ার ইউজ করার চিন্তা ভাবনা করি। আমি এই জিনিসটাকে সেম টু সেম দিয়ে দেখি যে এই টাইটেল দিয়ে কি আগের যারা করছে তাদের কি আছে, কোনো মডিফায়ার আছে কিনা। টপ এই শব্দটা একটা মডিফায়ার, সাপ্লিমেন্ট ফর ওয়েট লস একটা মানে দেখেন ওয়েট লস, ফর ওয়েট লস একটা অ্যাট্রাক্ট করতেছে, এটা কিন্তু অ্যাড, কিন্তু আবার যেহেতু বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু তারা এগুলো ধরে ধরে করেছে। 25% অফ, দিস ইজ মডিফায়ার, মানুষকে হুক মানে হুক লাগাই দিচ্ছে, চলে আসো, অফ করে দিচ্ছে, এখন $100 তা $75। ইয়েস প্যারেন্ট, এটা কোনো নাই মডিফায়ার নাই, এটাও মডিফায়ার নাই, এখানে মডিফায়ার নাই, মডিফায়ার বাই মডিফায়ার। এখন আমরা চিন্তা করবো আমাদের এখানে মডিফায়ার যদি ইউজ করা, জোর করে টেনে টুনে ইউজ করবেন না কখনো। আমরা দেখি তো এটার যে টাইটেল উনি দিয়েছেন ভদ্রলোক, ইন কেটো ফ্রেন্ডলি ওয়ে, ইয়েস প্যারেন্ট এসেনশিয়াল, এখানে দুটি আপনি কি দিতে পারেন। এখানে তো আমরা অফ দিতে পারবো না, প্রোডাক্ট অফ টপ তো নাই। আমরা দেখি প্রোডাক্ট থেকে কোনো মডিফায়ার ইউজ করার মতো কিছু বলা যায় কিনা। হ্যাঁ, আমি মডিফায়ার পেয়ে গেছি। এখন 4 প্যাকটা আদৌ দেবে কিনা, আমি কোন একটা শব্দ নিউমেরিক ওয়ার্ড থাকা, এটা হয় 120 ক্যাপসুল। এখন আমি যদি এটা বলতে পারি, যদি এরকম হয় যে আমার 120, সরি, যদি আমি এটা দিতে পারি যে 120 ক্যাপসুলটা রেখে কেটো ফ্রেন্ডলি হয়ে, যে একটা মানে ব্যাকেটের মধ্যে, এটা বেশি বড় হয়ে যাবে, তা আমি এটার মধ্যে মডিফায়ার ইউজ করলাম না, ফাইনালি দরকার নাই। আপনি যখন বেস 10 অটোমেটিক কিন্তু মডিফায়ার দিয়েই দিয়েছেন না জানা সত্ত্বেও, এখন তো আজকে জানবেন ও আছে, এর বেস্ট শব্দটা মডিফায়ার, তাই তো দেয়াই আছে। টপ 10 রিভিউ ল্যাপটপ, ও আচ্ছা এটা মডিফায়ার, তো ঠিক আছে তাহলে। এরকম মডিফায়ার অলরেডি ম্যাক্সিমামই দেখবেন যে ই কমার্স বা বাইং কিওয়ার্ডের মধ্যে মডিফায়ার ইউজ করা হয়। গাইড, ইনফরমেটিভ না, অ্যান আলটিমেট গাইড 2021, কিসের গাইড, 10 টিপস ফর ক্লিননেস অফ ব্লেন্ডারের 10টা টিপস আছে মুসা পরিষ্কার করার জন্য। অটোমেটিক কিন্তু অলরেডি মডিফায়ার ইউজ করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি মডিফায়ার, আর এটা আমাদের মডিফায়ার দরকার নেই, ইট ইজ গুড। এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এটাও দেখলাম যে এখানে ম্যাক্সিমাম যে কয়েকটা রেজাল্ট, তো অ্যাডগুলো যদি বাদ দেই তাহলে কিন্তু এখানে বাকি যেগুলো আমাদের ইয়েতে আছে, কিছু পিন্টারেস্ট, কিছু কমন টমন আবে যাবে, এটার মধ্যে কোনো মডিফায়ার ইউজ করে নাই। আচ্ছা, তাহলে আমাদের এটা দরকার নাই, আমরা মডিফায়ার ইউজ করলাম না। আমরা টাইটেলের মধ্যে এটা শেষ করলাম, প্রয়োজন হয় করি নাই। এরপরে বলছি ইউজ মেইন কিওয়ার্ড হেড ট্যাগ। হেড ট্যাগ মানে আলটিমেটলি যারা থিম ইউজ করে আমরা কাজ করি, এইটাই এইচ ট্যাগ। বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের মধ্যে টাইটেলটাই H1 ট্যাগ হয়। আদৌ H1 ট্যাগ হয়েছে কিনা, গুগল আদৌ এটা H1 পাবে কিনা, আমরা পোস্ট করার পর এটাকে আবার মানে প্র্যাকটিক্যালি দেখবো এটা আমরা ভিউ সোর্স থেকে, তাহলে এটা আমরা কনফার্ম হয়ে গেছে বাই ডিফল্ট। তারপরে বলছে ফন্ট ওয়ার্ড, যে মেইন কিওয়ার্ডটা থাকবে ফন্ট ওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা আমাদের প্রথমে থাকা চাই, এটা উত্তম। তাই হ্যাঁ, আমার মেইন কিওয়ার্ডে কেটো ফ্রেন্ডলি, এটা দিয়েই সে শুরু করেছে, প্রথমেই আছে অপটিমাইজ। ইউজ মেইন কিওয়ার্ড মেটা ডেসক্রিপশন, তো মেটা তো আমরা এখন দিব না, মেটা দিব আমরা ইউজ প্লাগইন যখন ইউজ করব তখন মেটার বক্সের মধ্যে আমরা দিব। তাই যেগুলো আমাদের বাদ আছে আমরা একটু হাইলাইট করি যাতে ভুলে না যাই, আমরা একটা কভার করি, সরি, যেটা আমাদের বাদ আছে রেড কালার একটা দিই, যেটা আমরা পরে করব। তারপরে আমরা এটা বলছি, এটাকে আমরা পরে করব। আর এগুলো এটা ফাইনালি শেষ, এটা আমরা দেখবো চেক করে যে ঠিকমতো H1 এর প্লেসমেন্ট হয়েছে কিনা। তারপরে বলছি ফার্স্ট প্যারাগ্রাফ, এখন আমাদের শুরুতে প্রথম প্যারাগ্রাফেই মেইন কিওয়ার্ডটা ইউজ করা জরুরি। এখন আমি পোস্টে চলে যাই, যে মেইন প্রথম যে প্যারাগ্রাফটা আছে অলরেডি হাইলাইট করাও আছে, যে প্রথম প্যারাগ্রাফের মধ্যেই প্রথম লাইন, এই লাইন অথবা সেকেন্ড লাইনের মধ্যে করা আছে। আপনি এই অংশ দুটো দিতে পারেন, দেন অসুবিধা নাই। আমার জন্য প্রথম লাইন অথবা সেকেন্ড লাইন, এখানে শেষে মেশে দরকার নেই, কারণ রোবট যত কাছাকাছি পাবে সিকোয়েন্স, এখানে ইউআরএল থেকে এসে টাইটেল পাবে, দেন এটাতে পাবে, এটা দেওয়া আছে, তাই গুড। আমি এটাকে পোস্ট করি, আমি এখন এটার মধ্যে চলে যাই, আমি এখান থেকে আমার পোস্টটা শুরু হয়ে কিন্তু আজ প্যারাগ্রাফ হয়ে গেল। তাই আমার কি এটা শেষ। কেটো ডাইটটা বোল্ড করে দিয়েছে আমাকে ফোকাস করার জন্য, আমি এখানে উঠাই দিব বোল্ড,
যে আমার এটা কিওয়ার্ড ঠিক মতো সে দিয়েছে কিনা। এরকম কিছু এরর দেখবেন, যদি কিছু থাকে ফাইনালি আমরা এটা পরে ঠিক করবো, এটা পরে আমরা আসতে গ্রামার তো পরে দেখবো, আমরা আগে পোস্ট করে যাই কন্টিনিউয়াসলি। দেন আমরা কি আছে এরপরে, আচ্ছা পুরো পোস্টটাকে আমরা আগে ওয়ার্ডপ্রেসের মধ্যে নিয়ে যাই, পুরো পোস্টটাকে ওয়ার্ডপ্রেসে নিয়ে আমরা এটা ধরে ধরে করি, তাই সহজ হবে। আমরা পুরো পোস্টটাকে আগে আমরা এটার মধ্যে প্লেসমেন্ট করি। একটা ইমেজ বলতেছি, ইমেজটা আছে আমাদের, ইমেজটা এই ইমেজটা এখন রাখবে এবং আউটার ট্যাগে দেখুন রাইটার দিয়ে দিয়েছে, যারা রেখছে যারা প্রফেশনাল তারা এগুলো দিয়ে দেয়, আউটার ট্যাগও দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, বাটন কোথায় হবে বলে দিয়েছেন, আউটার ট্যাগে এটা দিতে হবে। আর এটার মেবি সে টাইটেলও ঠিক করে দিয়েছে, আমরা একটু যাই দেখি। আমরা এখানে যাই, এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করি, ইমেজ আইএমজি। এটা কিন্তু একটা পেজ বিল্ডার বাই ডিফল্ট গুটেনবার্গের, আমরা গুটেনবার্গটা আমরা ইউজ করতেছি। এখন আমরা ইমেজে যাচ্ছি, এই ইমেজ আপলোড, আর ক্লাস 26-এর মধ্যে এই জিনিসটা আছে কেটোরাইট। এখানে ইমেজের দুইটা জিনিস থাকা জরুরি, আউটার ট্যাগটা একটু ডেসক্রিপটিভ, একটু বড় হয়, আর ফাইলের নেম যেটা টাইটেল থাকে, ইমেজের টাইটেল দুইটাই এসইওর জন্য লাগবে, ইমেজের টাইটেল লাগবে, ইমেজের আউটার ট্যাগ লাগবে। ইমেজের আউটার ট্যাগ থাকলে কি হবে, রোবট কিন্তু ইমেজ দেখে না, রোবট আউটার ট্যাগে যে শব্দটা পাবে এবং সেটা যদি কিওয়ার্ড বেজ হয়, আমার মেন হয় কেটোরাইট ওয়ে, এখানে আছে কেটোরাইট ওয়ে কিন্তু অলরেডি টাইটেলও আছে। আবার এটার অর্ডারটাকে কি দিয়েছেন, অর্ডারটাকে একটু বড় হওয়ার কথা, কেটো ফ্রেন্ডলি ওয়ে ইয়েস আছে, পুরোটাই দিয়েছে, ঠিক আছে, তাই এটা ঠিক আছে। তাই আমরা এটাকে এখন আপলোড দিই, টাইটেল সে বাই ডিফল্ট নিয়ে নেবে। এখন আমরা এটাকে করি, এটা একটু ছোট করি, একটু বড় হয়ে গেছে, তার আগে আমরা একটু সেন্টার করে অ্যালাইন সেন্টার, এগুলো একটু খেয়াল করে দেখেন, আপনি এইভাবেই করবেন। এখন এইটা একটু ছোট করার জন্য আমরা দেখি এটা সাইজের মধ্যে যাই, সাইজ দেখেন ডাইন পাশে আছে এই যে ইমেজ সাইজ, এখানে লার্জ থেকে আমরা মিডিয়ামে নিয়ে আসি, মোটামুটি মিডিয়াম নিয়ে, হ্যাঁ এটা ঠিক আছে, আচ্ছা বড় দরকার নেই। ক্যাপশন যদি হয়, আপনি ক্যাপশন যদি দেন তাহলে অবশ্যই কিওয়ার্ড ফোকাস দিবেন, আর ক্যাপশন না দিয়ে বাই ডিফল্ট পোস্টের মধ্যে আসার কথা, কিন্তু এখানে ক্যাপশন তো অটোমেটিক নেওয়ার কথা সামহাও নেয়নি, তা আমরা এটা দিয়ে দিই, উনি যেটা দিয়েছেন সেইটি আমরা এখানে দিয়ে দিই, যেটা পোস্টে থাকার কথা সেটাই নেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে নেয় নাই আমাদের। আচ্ছা এটা 26 নম্বর ক্লাস, এইটা আমরা একটু করি রিনেম, এইটাই কপি করে আমরা এটাকে ক্যাপশনে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের কি দরকার, এটা পোস্টের পরে আমাদের টাইটেল হয়ে গেছে, এখন এটার আউটার ট্যাগটা আমরা দিয়ে দিই। এই যে ডান পাশে দেখেন আমি কোথায় কোন কাজগুলো করি, একটু খেয়াল রাখবেন, যারা একান্তই নতুন আজকে প্রথম দেখার পরে পোস্ট করবেন তাদের জন্য বেশি কাজে লাগবে। এইটা আউটার আমরা এখানে দিয়ে দিচ্ছি, এটা আউটার ট্যাগ এখানে দিয়ে আছে, আর আমার এখানে আর কোনো কিছু দরকার নেই। এখন পোস্টের পরে কি আছে দেখি, একটা বাটনের কথা বলছে, আমরা বাটনটাও অ্যাড করে দিয়ে যাই, বাটনটা অবশ্যই এটার নিচে হওয়া দরকার, আমরা এখানে যাই, বাটন শব্দটা দিই, BUTTON বাটন, বাটন, এই যে বাটন, বাটনটা নিয়ে আসি, বাটনটা নেওয়ার পরে কি দিব, বাই অন দিতে পারি, বাই অন অ্যামাজন অথবা চেক লেটেস্ট প্রাইস, যাই দেন না কেন, চেক লেটেস্ট প্রাইস, আপনি যদি অ্যামাজন মেনশন না করেন সেটাও দিতে, যেটা মনে হয় আমি এটা দিলাম। এটা দেওয়ার পর এটাকে কি করব, এটাকে একটু সেন্টারে এখানে ক্লিক করব, কালো জায়গার মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে আবার ডান পাশে এটার কিছু অপশন আসবে, এখান থেকে আমরা একটু কালারটা ঠিক করি, কালার ধরেন টেক্সট তো সাদা হবে, আর ভিতরে অ্যামাজনের কালার, এটা মোটামুটি অ্যামাজনের কালারের কাছাকাছি, এই যে ব্র্যান্ডের আর কি, অ্যামাজনের ব্র্যান্ড, আমরা মোটামুটি এটা আছে এই কালারটা দিলাম আর কি। এবার এটাকে নিয়ে আমরা একটু মিডিলে আনি, সরি, এটাকে এখান থেকে ধরে আমরা একটু সেন্টারে নিয়ে আসি। এখন তো আমার এখানে কি দিতে হবে, আমার বাই বাটনে তো একটা লিংক দিতে হবে অ্যামাজনের, ধরেন আমার লিংক, আমি এখান থেকে একটা গেট লিংক নেই, এটা আমার ধরেন লিংক, এটা হচ্ছে কপি করার পরে আমি দেন এটার মধ্যে লিংকটাই দেবো কোথা থেকে, এখানে আগে ক্লিক করেন, দেন এখানে এই যে এটা চিহ্ন এখানে আপনি পেস্ট করে দেন, এবং অবশ্যই এটাকে কি করবেন, ওপেন একটা নিউ ট্যাবে যেন চলে যায়, আমার পেজ থেকে পেজ ঠিক থাকবে, কাস্টমার সরাসরি অ্যামাজনে চলে যাবে, এখান থেকে গিয়ে দেন এটাকে এন্টার করে দেন, তাই লিংকটা বসে গেল। এরপরে কি আছে আমার, এরপরে বেনিফিট গুলো নিয়ে আসি, বেনিফিট প্রবলেম, দ্যাটস মিন বেনিফিট মানে প্রস, প্রবলেম মানে আমি এভাবে সরাসরি পোস্ট করতে পারি, অথবা আমি একটা টেবিল ক্রিয়েট করি, বেনিফিট বা এই শব্দটাতে একটা টেবিল ক্রিয়েট করি, আপনি ডিরেক্টলি পোস্ট করতে পারবেন। আমরা ধরেন একটা পোস্টটা করি, ওখানে টেবিলটা এখানে কপি করি, দেন আমি এখানে পোস্টটা আগে করি, করার পরে আমি এটাকে প্রস কন্টেবিল ইউজ করি, আমি এখানে
এটার মধ্যে দেই একটা প্রসকন টেবিল, এই প্রসকন টেবিল আমি এটা ইউজ করি। প্রজের মধ্যে কি দিব, ইন্টার প্রজের মধ্যে আমি এই জিনিসগুলো দিব, প্রত্যেকটাই প্রজ মানে বেনিফিট যেহেতু, এটা আমি কপি করি, দেন আমি এন্টার প্রজে দিলাম এখানে। এখানে যদি আপনি বেনিফিট রেখে দেন BNIFIT বেনিফিট, এখানে বলছে প্রবলেম PROBLEM প্রবলেম, তাহলে আমরা প্রবলেমের মধ্যে প্রবলেমগুলো নিয়ে আসি। এই তিনটা প্রবলেম আছে, আমরা একটু এখানে করি, আবার টেবিলে যাচ্ছি, আমরা এখানে পেস্ট করলাম, তাই আলটিমেটলি হয়ে গেল। আমরা এখন এগুলো বাদ দিয়ে দিই, কারণ আমার তো এটাই আমরা টেবিলের মধ্যে দিচ্ছি, সেম জিনিসটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা পুরোটা সিলেক্ট করে আগে, দেন এটা সিলেক্ট করে আমরা এইখান থেকে আমরা রিমুভ করে দিলাম। তাই আমাদের কি হলো, বাই প্রবলেম বেনিফিটের একটা হইলো। এরপরে কি আছে, এখানে আমাদের হয়তো একটা বেশি স্পেস আছে, আমরা এটা কেটে দিই, একটা কোনো কিছু বেশি হয়ে গিয়েছে আমাদের, এটা মনে হয় বাদ পড়বে সামহাও। হ্যাঁ, বাদ হয়ে ঠিক আছে। এখন এখানেও ডান পাশে আর একটা হাত বাকি আছে, এটা বাদ পড়ে যাবে। ওকে, প্রসকন। তারপরে কি আছে, পোস্টার বাকি অংশ, বাকিগুলো মেবি প্যারাগ্রাফ এলিমেন্টস। আচ্ছা, বাকি আর কি আছে দেখে, আর কোনো কিছু আছে কি না, না। তাই আমরা পুরোটাই কপি করে দেন আমরা এটার কোনো একটা পেস্ট করে দিলাম, অটোমেটিক ডিরেক্ট পেস্ট করে প্যারাগ্রাফ হিসাবে সে বাই ডিফল্ট নিয়ে নেয়। এখন আমাদের পোস্ট সিঙ্গেল একটা প্রোডাক্টের পোস্ট রেডি। এখন আমরা ওই স্লাইড ধরে একটু অপটিমাইজ করব, কোথায় হেডিং 1 2 হেড সব ঠিকঠাক আছে কিনা, আবার স্লাইডে যাই। এখন আমরা এই পর্যন্ত ফার্স্ট প্যারাগ্রাফে আমাদের মেন কিওয়ার্ডটা আছে কিনা, আমরা দেখলাম যে এখানে অলরেডি কেটো রাইট ফ্রেন্ডলি আছে এখানে, ঠিক আছে, ওকে। এরপরে আমরা নিচের যাই, পরের স্লাইডে যাই, দেখি কি আছে। 8 নম্বরে বলা আছে যে কিওয়ার্ড প্লেসমেন্ট ফ্রিকোয়েন্সি ডেনসিটি। আচ্ছা, আমি আমার কিওয়ার্ডকে 1000 ওয়ার্ডে বলছি, একবার করে বেটার, ম্যাক্সিমাম যদি করেন 3 বার প্রয়োজন যদি হয়, আদারওয়াইজ করা দরকার নাই। তাই আমাদের তো একবার অলরেডি এখানেই করা আছে এবং টাইটেরিয়া আছে। আমি ধরেন আর এরপরও আছে কিনা দেখি তো একটু, আমি ওয়ার্ডের মধ্যে একটু কন্ট্রোল F করি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। কেটো রাইট কেনে আমি একটু সার্চ করি পুরো জিনিসকে কতবার ইউজ আছে। মোট 5 বার। কেন 5 বার? টাইটেল ঠিক আছে, ওকে, এটাও ঠিক আছে, এটা ইমেজ, এটা তো অসুবিধা না। এটা সাব হেডিং, ওকে, এটাও সাব হেডিং, তাও ঠিক আছে। সাব হেডিং এর ক্ষেত্রে আবার সাথে ফ্রেজ আছে, কিন্তু ফ্রেজ মানে এলএসআই ভার্সন হয়ে গেছে, তো এরকম কোনো কিছু হয়ে যাওয়ার দরকার নেই, এখানে আবার ভিন্নভাবে নেবে। তা আমরা দিলাম, এটা আমাদের এটাতে যাই, তাহলে আমরা ওটাকে হেডিং 2 বোঝা যাচ্ছে, যেহেতু সাব হেডিং আমরা কি বলেছি, সাব হেডিং হলো H2 3 হলে বেটার হয়। আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা হলো সাব হেডিং এর কথা কোথায় বলা আছে, সাব হেডিং এই যে আমরা সাম এলএসআই ভার্সন, যেটা আমরা দেখলাম কেটো রাইট করে আরো 2 জায়গায় ইউজ করা হয়েছে, সেটা আরেকটা হেডিং এর সাথে, সেটা হয়তো হেডিং 2 দিতে পারেন অথবা H3 দিতে পারেন, যে কোনো একটা দেন। H3 আর H2 কিভাবে দিব, যদি আমাদের অনেকগুলো সাব হেডিং এর মধ্যে আবার সাব হেডিং থাকে, দ্যাটস মিন আমরা এই পোস্টে দেখি এরকম কোন অপশন আছে কিনা। এলিমেন্টস একটা ধরেন, এটাকে হেডিং 2 যদি দেই, এর নিচে ধরেন এইগুলাকে যদি আবার এতটুকু না একটা আরেকটা হেডিং হইতে পারতো, আরেকটা হেডিং হইতে পারতো, দ্যাটস মিন ওটা সাব হেডিং এর সাব হেডিং। এরকম এখানে কিছু নাই, এখানে কিছু নাই। প্রত্যেকটা আমরা হয়তো H2 অথবা H3 যে কোনো একটা দিব। আমরা ধরেন যেহেতু দেখা পোস্ট খুবই ছোট, আমরা H3 দিলাম, কারণ এই মানে H2 দিলে আলটিমেটলি অনেক বড় দেখা যাবে যখন আমরা পাবলিশ করে যাব। তো আমরা এটাকেই দেখেন, যখন আমরা এটা ক্লিক করব পোস্ট করার পরে, তখন এটা ধরে H2 না 3 দিবেন, এটা আপনি দেখতে পাবেন। এটাকে আমরা একটু হেডিং 4 দেয়া আছে, আমি এটাকে 3 করে দেই। তারপরে প্রত্যেকটাই এটা 3 করে, প্রত্যেকটাই হলো হেডিং, এক একটা সাব হেডিং। তা আমি এটাকে জাস্ট, এটা বোল্ড করা আছে, আমি দেখেন এখানে হেডিং দিতে হবে আমাকে, সরি, আমাকে এইটা নিয়ে আসি, এটার মধ্যে যাই, আমার হেডিংটা নিয়ে আসি, দেন আমি এটাকে H3 করে দিব। তারপরে কি আছে, এটাও একটা হেডিং 2 3, আমরা এখান থেকে আবার এটাকে হেডিং করে নিয়ে আসি, দেন এখান থেকে H3 করে দিচ্ছি। বুয়েট ফর্মে থাক, এটাকেও তাই করে দিচ্ছি। এটা আমরা এখানে যাচ্ছি হেডিং, দেন এটাকে আমরা 3 করে দিচ্ছি, ওকে। তারপরে কি আছে, এটা আছে আরেকটা, এটা করি হেডিং, দেন এটাকে 3 করে দিলাম। আর কি আছে, এটাও একটা হেডিং 3, এটা আমরা হেডিং, দেন আমরা কে H3 করে দিলাম। তাহলে আমাদের মোটামুটি এটা নেই। এখন আমরা কি করা দরকার দেখে, আর কি আছে এটার মধ্যে, পোস্টার কি অ্যাড করা যায় এটা ধরে ধরে। কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক আছে, একবার দুইবার যথেষ্ট আছে। ইমেজ অপটিমাইজ করাই আছে, দেখলাম রিনেম টিনেম করা, কারণ
আমি দেখতেই পাচ্ছি এই ইমেজটা মেইন ইস্যু এইটাকে কতটুকু কি করা হয়েছে আমরা একটু দেখা যাচ্ছে যে এটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড আছে, এটার মধ্যে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, প্রোডাক্ট সেম আছে, হলুদ আর নীল কালার একটা কম্বিনেশন করে ব্যাকগ্রাউন্ড করেছে, মানে এই হলুদটাও আছে নীলটাও আছে। অথবা আপনি সাদাও রাখতে পারতেন, কোনো অসুবিধা না, অথবা আপনি শুধু কেটো রাইট ওয়েলটা যদি টেক্সট অ্যাড করে দিতে পারতেন সেটাও হতে পারতো। কিছু ভেরিয়েশন অন্তত আনা হয়, ব্যাকগ্রাউন্ড দেন, ফেলে দেন, অথবা টেক্সট অ্যাড করে দেন, কেটো রাইটটা রেখে দেন নিচ দিয়া, অথবা একটু উপর দিয়ে রেখে দেন একটু সুন্দর আর্টিস্টিক ফন্ট দিয়ে, হতে পারে এটা। কারণ এটা মানুষ ইউজার দেখবে, আর রোবট তো দেখবে যে কেটো রাইট ওয়েলটা দেখবে, যেটা আমি এখন অল্টারটাকে প্লেসমেন্ট করছি, রোবট ওইটা দেখতে পারবে। আমার দুইটাই চিন্তা করো, রোবটকেও আমাকে সমীহ করতে হবে, রোবটকেও খুশি রাখতে হবে, আবার ইউজার যারা ফিজিক্যালি মানুষ দেখবে ভিউটা সেটাও সুন্দর রাখতে হবে। তাহলে আমরা আবার দেখি, আমরা এটা মোটামুটি ঠিক আছে, ভিডিও যেহেতু এখানে নাই। স্কেমা মার্কআপ, আচ্ছা আমি স্কেমাটা করি। স্কেমা দ্যাটস মিন অনেকেই যারা জানেন তো জানেন, আর যারা জানেন না আবার একটু রিভিউ করি। স্কেমা জিনিসটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি, কেটো ডায়েট জিনিসটা দিয়ে দেখি আমরা কোন স্কেমা বা কোনো ডেটা পাই কিনা। যদিও একটা স্ক্যামার পার্ট, এটা এফএকিউ, এটাও একটা স্ক্যামার পার্ট। এটা কেটো ডায়েট সম্পর্কে হোয়াট ওয়েস আর গুড ফর কেটো ডায়েট, সেই স্ক্যামার করে সে কোথায় কিভাবে প্লেস করছে আমরা এটা দিতে চাচ্ছি না, আমরা ইমেজ দিতে চাচ্ছি, রিভিউ দিতে চাচ্ছি, এরকম একটা স্ক্যামা। ধরেন এই যে এরকম যখন সরাসরি আসবে ছবিটা দেখো, হেডিংটা দেখো, কোনো রিভিউ টিউ দেখো 5 স্টার, এটা আমরা এটা এইরকম দিতে চাচ্ছি। আরো আছে কিনা, ফুড রেসিপি যদি দেই, এটা গুগলকে বুঝতে সহায়তা করে। আপনি তো সবই অপটিমাইজ করেছেন, এরপরে যদি অ্যাড স্ক্যামার ডাটা বা স্ট্রাকচার ডাটা দেন গুগল আরো সহজ হয়। এটা সেম, এটা এফএকিউ, যেটা ভিডিও, এই যে ধরেন একটা, এই যে ইজি রেসিপি বিবিসি গুড ফুড, এখানে সেই ইমেজটা দিয়েছে, পাশে আবার ইউটিউব শো করছে। এটা তো নরমাল, ধরেন এটা একটা নরমাল, জাস্ট আপনার ইউআরএলটা ডোমেনটা দেখা যাচ্ছে, টাইটেল আর এখানে কিছু দেখা যাচ্ছে। এই একই জিনিসটা একটু ইজি রেসিপি একটা মডিফাইড দিয়ে আবার একটা ছবি একটু দেখতে পাচ্ছে, একটু দেখতে আর্টিস্টিক, ওটার একটু ভালো লাগতেছে। এটা এক্সট্রা কিভাবে দিতে হয় পোস্টের মধ্যে, যদি র্যাঙ্ক করে আপনি এটা এইভাবেই দেখতে হবে, এরকমই দেখতে পাবে মানুষ, বা গুগল এটা আপনাকে শো করাবে। কাস্টমার যদি এখানে আসে কল টু অ্যাকশনটা বেড়ে যাবে, সিটাটা সে ক্লিক করে চলে যাবে। তো এটার একটু তফাৎ আছে, এটা ছবি টবি সহ আর রিভিউ যদি যোগ হয়ে যায় আরো সুন্দর। তো এটার জন্য আমরা scammer.org ডিরেক্টলি যেখানে সোর্স কোড, সেখান থেকে কোড করে করে করতে হয়, এখানে এমবেড করতে হয়। তো ওইটার সে মানে যদি রিচ স্নিপেট আমরা প্লাগইনটা ইউজ করি, সে নিজে থেকে এই কাজটা করে দিচ্ছে। তো আমরা এটা ইউজ করব, আমাদের কোডিং নিয়ে টানাটানি দরকার নাই। তো আমার এখানে অলরেডি দেখলাম সেটআপ দেওয়াই আছে। আমরা নিচের দিকে আসলে যখন এই প্লাগইনটা থাকবে, এই যে এই প্লাগইনটা যেটাকে বলা হয় রিচ স্নিপেট প্লাগইন, এই যে রিচ স্নিপেটস, এটাকে যদি ইনস্টলের পরে আপনারা দেখেন নিচের দিকে এটার অপশন দেখতে পারবেন, এই যে এরকম কনফিগার রিচ স্নিপেট। এখন আমাকে বলতেছে তুমি এই পোস্টের মধ্যে কোনটাকে কনফিগার করবা, তুমি কোন জিনিসটাকে এরকম কি কি দিবা। এখানে দেখেন কি কি দিতে পারবেন, আপনি রিভিউ দিতে পারবেন, কোনো যদি আইটেম হয়, সাধারণত এটা ই কমার্সের ক্ষেত্রে লাগে। ইভেন্ট, যদি আপনি ইভেন্ট ক্রিয়েট করতে চান, এত তারিখ থেকে এতটা ইভেন্ট হবে, সেটা ইভেন্ট আমাদের জন্য। পার্সন, ব্যক্তি, আপনি মোহাম্মদ কামাল হোসাইন, আপনি ছবি রাখতে চাচ্ছেন, কামাল হোসেন সার্চ দিয়ে পড়ে, সার্চ ইঞ্জিনে আপনার ডান পাশে ছবি থাকবে, দ্যাটস মিন এরকম। আমি যদি বারাক ওবামা দেই, অলরেডি দেখেন ছবি শো করে নিচ দিয়ে, এটা রিচ স্নিপেট করা, এবং যখন শো করবে এরকম অটোমেটিক দেখাবে। এখানে তো দেখাবে ডাটা, এখানে সুন্দর করে ব্রন্ড কত, হাইট কত, ফুল নেম, ভয়েস কি কি ছিল না ছিল, হ্যাঁ সবকিছু সুন্দর করে এরকম দেখাবে। এটাকে রিচ স্নিপেট, এটা পার্সনের ক্ষেত্রে করা, সেটাকে আপনি নিজে করতে পারবেন। এখান থেকে শুধু পার্সনের কাজ করবেন, প্রোডাক্ট ওয়াইজ করতে পারবেন, রেসিপির জন্য আলাদা হাইলাইট করতে, সফটওয়্যার, ভিডিও, আর্টিকেল এবং সার্ভিস। আপনি এখন এখান থেকে কোনটা বুঝে নিতে হবে। আমার প্রোডাক্ট এটা কি একটা কেটো ডায়েটের রিভিউ, মেবি আমরা প্রোডাক্টটা বোঝার চেষ্টা করি কি জিনিসটা, এটা কোনটা আমাদের জন্য সুইটেবল হয়। কেটো ফ্রেন্ডলি ওয়ে ইজ প্যারানা, যেহেতু একটা সাপ্লিমেন্টস, এটা খাইলে তার ওয়েট লস এরকম কোনো কিছু হবে শরীরের জন্য, তাহলে আমরা প্রোডাক্ট, এটা বেসিক্যালি এটা প্রোডাক্ট, তাই এটা একটা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট। আমি দেখি প্রোডাক্টের একটা ঘর আছে, প্রোডাক্ট, আমি প্রোডাক্টে যাচ্ছি, এটা আমার জন্য এই পোস্টের জন্য কাজে লাগবে। এরপরে প্রোডাক্টে যখন যাচ্ছেন তখন আপনাকে কিছু ঘর দিয়ে দিচ্ছে, ভিতর ব্যাকএন্ডে কিন্তু কোড কাজ করে, আপনার তো কোড জানা দরকার নেই, আপনি শুধু ঘর ঠিক রাখেন। প্রথমে রেটিং দিবেন, আমি দেখাবেন যে রেটিং দিয়েছে অনেকে 4 স্টার, 5 স্টার, 5 স্টার রেটিং আছে কিছু রেসিপির মধ্যে দেখলাম। তা আমরা আমাদেরটা দেখলাম অবশ্যই 5 স্টার দিয়ে দিলাম, আমাদের যাতে এটাকে আসে। ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই যে আলটিমেট, এই ব্র্যান্ড নেমটা আপনারা দিয়ে দিবেন এটা, অথবা ইয়েস প্যারেন্টস এসএসএম আলটিমেট, এটা পুরোটা আপনি দিতে পারেন, ইয়েস প্যারেন্টস এটাও দিতে পারেন, আপনি যেটা মনে ভালো মনে হয়। তা আমি এটা দিলাম, অথচ ব্র্যান্ডের নাম কিন্তু ডিরেক্ট এইটাই, তো এইটাই আমি দিই। আমাজন তো এটাকেই সেভার দিয়েছি, এটাই কনফার্ম হবো, তো এটা আমি দিয়ে দিলাম শর্ট নেম, এটা ব্র্যান্ড নেম হুবহু।
প্রোডাক্টের নামটা কি? অবশ্যই প্রোডাক্টের নাম হবে আপনার কি নাম। দেখেন এখানে তো টাইটেলে তো অনেক কিছু দিয়ে আছে। আলটিমেটলি প্রোডাক্টের নাম কি, বোটের গায়েও থাকবে অথবা হেডিং এর মধ্যে বুঝতে পারবেন। তার না একটু বোঝার চেষ্টা জিনিসটা কি। আপনি যদি নিচে যান, এটা কোনো যদি ইয়ার থাকে, ম্যানুয়াল থাকে বা এটা দেখবেন ডিটেলস রাখা থাকবে, মূল ফোকাস প্রোডাক্টটা কি। এখানে বলছে ইয়েস যে শব্দটা দেওয়ার পর আলটিমেট ইফ ইয়েস, এটা তাই আমরা এটাই দিয়ে দিলাম, এটাই বোঝা যাচ্ছে বেশি। এটা আমরা প্রোডাক্টের নাম দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ প্রোডাক্টের ইমেজ তো আমাদের আছেই, আমরা তো অলরেডি ইমেজ আছে, আমরা এটাকে ইমেজ এটা দিয়ে দিচ্ছি। দেন প্রোডাক্টের প্রাইসটা, প্রাইস আমরা দিব না, কারণ প্রাইস আমরা তো অ্যামাজনের ভ্যারিয়েশন থাকতে পারে, কারেন্সিও দিব না, অ্যাভেলেবিলিটি অবশ্যই আছে, আউট বা স্টক নিয়ে আছে, ইন স্টক এটা আমরা দিব না। আমরা হয়তো আমরা দিচ্ছি স্টকে আছে, পরে কাস্টমার গিয়ে অ্যামাজন তখন আনঅ্যাভেলেবল হয়ে গেছে, এরকম মিসলিড দরকার নেই। আমাদের যে পর্যন্ত দিয়েছি এতটুকু আসলে রিচ সিনিপেটের প্রোডাক্ট হয়। আমি প্রোডাক্ট নিয়ে কাজ করেছি, আপনি আপনারটা নিয়ে কাজ করবেন, জিনিস সেম একই ঘর পাবেন। তাহলে এটা হয়ে গেল আমার মোটামুটি রিচ সিনিপেট কাজটা অ্যাড হয়ে গেল। এরপরে কি, এটা আমরা কাজ করলাম, এটা আমাদের কাজ শেষ। এবার বলছে ইউজ এক্সটার্নাল অথবা আউটবাউন্ড লিঙ্ক, কাকে দিব? অথরিটি সাইটকে দিব, অথবা কোয়ালিটি যাতে লিঙ্কটা আমারটা ভালো হয় এবং তথ্য এবং রিলেটেড হতে হবে। রিলেটেড যাতে আমার ইয়ের সাথে থাকে, কিওয়ার্ডের সাথে ফোকাস। এখন এটা কেটো ডায়েট, তো আমরা একটা গুগলে দেখি কেটো ডায়েট নিয়ে, কেটো ডায়েট ওয়েল রিভিউ, দেখি আমরা এমন কোনো সাইট পাই কিনা যারা প্রোডাক্ট রিভিউ রাখে কিন্তু বিক্রি করে না, এরকম আমি দেখি কোনো সাইট পাই কিনা। হেলথ লাইন আছে, হেলথ লাইন দেখি কি এরা কি করে, খালি অ্যামাজনের সাথে বিক্রি টিক্রি না করে হয়েছে। দেখি কোনো অ্যামাজন আছে কিনা, বাই আছে কিনা, তার মানে নাই, এটা মেবি এটা কি শিরোনাম দেখি। হেডলাইন পুরোটাই এটা রিভিউ টাইপের, এটা সম্পূর্ণ এটা অ্যাডসেন্স দিয়ে কাজ করে, আর সরাসরি কোম্পানির সাথে ডিরেক্ট। যে অ্যাডসেন্সটা একটা তাদের মেইন ইনকাম সোর্স, আর একটা ইনকাম সোর্স তারা মেইন রিভিউ রাখে কোম্পানির সাথে চুক্তি করে তারা একটা টাকার বিনিময়ে সুন্দর সুন্দর রিভিউ রেখে দিচ্ছে। তাহলে আমরা এই সাইটকে আমরা দিতে পারি। যখন এই সাইটকে দিব তখন কেটো ডায়েট লেখার পরে যেটা আমরা পেয়েছি, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কেটো ডায়েটকে লেখার পরে আমরা কি পেয়েছি দেখি, আমরা যে সোর্সটা যাতে কাস্টমার পড়ার ক্ষেত্রে এসে দেয়। আমরা দেখি প্রথমে টাইটেলে কি আছে, 7 সায়েন্স বেসড বেনিফিটস অফ এমসিটি ওয়েল। আমি দেখতেছি কেটো ডায়েট ওয়েল, এমসিটি ওয়েল হলে তো হবে না, আমার এমসিটি দিলে হবে না। আমার কেটো ডায়েট সম্পর্কে কোনো কিছু আছে কিনা সাইটে দেখি, একটু কেটো ডায়েট সম্পর্কে কিছু লেখা আছে কিনা দেখি। যেখানে কাস্টমার কেটোর সাথে কেটো যাতে মিল পায়। কেটো ডায়েট এখানে কি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেক্ষেত্রে কি স্কেমাটা ইউজ করা, এটা কি ইউজ করা না যাবে না নাকি না না না, সিঙ্গেল? আমরা হ্যাঁ, সিঙ্গেল, অবশ্যই সিঙ্গেল। রাইট রাইট, হ্যাঁ, না এটাই হয় আমরা বলছিলাম। যেখানে সেখানে ইউজ করি হেতে বিপরীত হবে, আমরা করব না, সব ক্ষেত্রে করার দরকার নাই, সিঙ্গেলের জন্য করব। হোয়াট ইজ কেটো ডায়েট, এ ডক্টর ব্রেক ডাউন এভরিথিং। এখন এটা কি করে, রিভিউ রাখে নাকি সেল করে? অবশ্যই সেল করে, এটা তো এটা আমি দিব না একে, আমার সাইট থেকে নিয়ে সে বিক্রি করবে, এটা তো হবে না। আমি আরো কিছু পাই কিনা, আমাকে একটা সাইট বের করতে হবে যারা কেটো ডায়েট নিয়ে লেখাপড়া করে আমাকে দিচ্ছে। MCT oil also keto diet oil. তাই আমরা এটাকে আমাদের সাইটে তো এমসিটি সম্পর্কে বলতে হবে। আচ্ছা, এই যে এমসিটি যদি কেটো ডায়েট হয় তাহলে আমরা কাজ করতে পারি, এটা কিন্তু একটা এলএসআই সিনোনিম আর কি, যদি হয়, যেহেতু আমার জানা নাই, ভাইজান বলছে, তাই আমি এটাকে আমার পোস্টের মধ্যে অবশ্যই এটা বেরোতে দেয়। তাই এইখানে আমরা একটা সুযোগ পাইলাম, যেহেতু এটা আমরা একটা পোস্ট যেখানে আমরা অ্যাড করব সেখানে আমরা ঠিক করে দিচ্ছি, কেটো ফ্রেন্ডলি ওয়েল ইজ বেস্ট প্লেস অ্যাজ ওয়েল। আচ্ছা, কম্পোজিশন আমরা যদি এটাকে দেই নন না, এটা কি অবশ্যই কনফার্ম? তো ইটস অলসো নন এমসিটি যদি হয় তাহলে আমরা ওইটাকে আমরা দিতে পারবো। এটা ভালো একটা হেলথ লাইনের বড় একটা সাইট, কোয়ালিটি সাইট, এটা আমরা এই পোস্টটাকে আমরা দিব। এমসিটি যেহেতু আছে আমরা এখানে দিছি এমসিটি ওই আমরা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একটু খুঁজে সিমিলার হয়, আগে সিনোনিম যদি আসে এমসিটি ওয়েল আমরা দিলাম। এখন এটা
এখন দেওয়ার পরে এই এমসিটি এজ এমসিটি এটাকে আমি এখন একটা রিং দিচ্ছি আউটবাউন্ড, যেহেতু আমার পোস্টের ভিতরে আছে আমাকে আউটবাউন্ড একটা কাকে দিব যার কোয়ালিটি ভালো, যেহেতু বড় একটা সাইট অথরিটি সাইট, তা আমরা এটাকে একটা রিং করবে। আগে কোন রিংটা করব, আমি যাকে দিচ্ছি যে পেজটাকে দিচ্ছি এটা দিয়ে আমি জাস্ট কপি ইউআরএলটা কপি করে আমি এখন আমার পোস্টের মধ্যে এটাকে আমি রিং আপ করে দিচ্ছি, এখানে আমি পেস্ট করব। এখন আমাকে নিউ ট্যাবে তো ওপেন হবেই, তারপরে দেখেন এখানে নো ফলো ডু ফলোর ব্যাপার আছে। নো ফলো কি, যখন রোবট আসবে, রোবট আসার পরে এমসিটির কাছে যখন একটা রিং পাবে, সে কি এখানে এসে রোবট রিং পেয়ে কিন্তু ওখানে চলে যায় আবার। এখন রিং পেয়ে যদি আপনি নো ফলো দেন তাহলে রোবট পড়বে ঠিক আছে, কিন্তু সে বের হয়ে যাবে না আপনার সাইট থেকে। আর যদি আপনি ডু ফলো দিয়ে দেন তাহলে মানে তুমি ফলো করো, গুগল পড়তে পড়তে এইট অবশ্য নেন, এই রোবট পড়তে পড়তে আজ এমসিটির কাছে রিং পাবে, আর যদি আমি ডু ফলো করে দিই, স্পন্সর করে দিই, তাহলে ডিরেক্টলি সে ওখানে চলে যাবে, ওই সাইটে হেলথ লাইনে চলে যাবে। এখন আপনি কোনটা করবেন আপনার পোস্টের সাথে সঙ্গতি। আমি তো কোয়ালিটি রিং তাকে নিচ্ছি, এটা আমি এটাকে ডু ফলো করে দিই কাস্টমারকে, দুইটা এখন আপনারও বেনিফিট কাস্টমারেরও বেনিফিট। কাস্টমার যদি এমসিটি যে সবাই কিন্তু আবার যাবে না ক্লিক করে, রোবট যায় যাক, রোবটকে আমি যাইতেছি যে আমি একটা কোয়ালিটি রিং থাকা দরকার, রোবট জানে যে আমি ভালো মানুষকে রিং দিচ্ছি, এটা সব পোস্টে আবার ডু ফলো করবো না, কোনো কোনো ক্ষেত্রে আমি নো ফলো করে রাখবো যে না রোবটকে জানাইতেছি আমি আউটবাউন্ড দিয়েছি কিন্তু আমি চাইতেছি না তুমি বের হয়ে চলে যাও, তুমি পড়ে যাও কন্টিনিউয়াস। সেই ক্ষেত্রে একটা প্রোডাক্ট বুঝে পরিস্থিতি বুঝে, নতুন সাইট আমাদের মাঝে মাঝে বাইরে আউটবাউন্ড দিতে হবে, রিভিউ দিতে হবে, কারণ আমরা নতুন, আমাদের তেমন কোনো কিছুই নাই। যখন পোস্ট অনেক হবে তখন নো ফলো মোটামুটি এটাই বেশি রাখা ট্রাই করা কোয়ালিটি ছাড়া। আর ডু ফলো আমরা কি করব, আমাদের নিজের রিংটাকে নিজে করব, আদারওয়াইজ আমরাকে নো ফলোই রাখবো। নো ফলো মানে তুই ফলো করো না, আমি প্রথমবার আমি এটাকে না আমি এটা করে দিচ্ছি যে দাঁড়ান এটাকে এটা এবার একটা সাথে একটা রিং, এটা নো ফলো হবে, কিন্তু এটা দাঁড়ান তো দেখি এটা আবার অটো হচ্ছে কেন, অটো হয়ে যাচ্ছে এটা অটোই হয়ে যায় ভাই বারবার। না, এটা তো হয়ে সমস্যা, তাই এটার সাথে এটা আমিও দেখছি ট্রাই করে অটো হয়ে যায়। না, অটো হয়ে তো বিপদ, তাই আমরা আরেকবার দেই। এটা গুটেনবার্গের এরর কিনা জানি না, দেখি আগে আমাদের আর কোনো এটা ছাড়া তো টুলস ছাড়া তো হবে না এখানে আবার। আচ্ছা এইটা যদি ইস্যু থাকে আমরা আগে কাজটা করে যাই, এখানে থেকে ডানে বামে কোনো আছে অথবা এটা কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে যে এই নো ফলো ডু ফলোর এই গুটেনবার্গের যে এটা এর প্রবলেম কিনা। তা আমরা এখন নিউ ট্যাবেটা রাখি, আগে এটাকে ইউআরএলটাকে পেস্ট করে দেই, দেন আমরা আচ্ছা নিউ ট্যাবে রাখি আর নো ফলো করে লিংকটা আউটবাউন্ড থাক, নো ফলোই থাক, যাতে আবার যাবে না, এটা দেখা যায় কোনো সমস্যা। কিন্তু আমরা প্রথমবারের ক্ষেত্রে অবশ্যই চাই সে হেলথ লাইনে যাক, কিন্তু আমরা এটা করতে গিয়ে অটো হয়ে যাচ্ছে, নো ফলো হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, তো কনফিউজ হয়ে যাবে। তা আমরা অন্তত এটা বাদ রাখি, এটা থাকে, এটা সে পড়া দরকার নেই, অথবা দুইটাই দিয়ে রাখি, যা হয় হোক। এখন এটা প্রবলেমও যদি হয় গেলে তো ভাবে আমরা চেক করবো অবশ্যই ফাইনালি যে যাচ্ছে কিনা, এটাও দেখবো আমরা, একটা দেখি আগে আমরা এটাও দিয়ে রাখি, এটাও দিয়ে রাখি, এটা থাক। এখন আমরা এটাকে এন্টার করে দিই, এটা হয়ে গেল একটা রিং, তার মানে রোবট পড়তে পড়তে ওখানে চলে যাবে। দেন আমরা কি করব, আউটবাউন্ড তো আমাদের হয়ে গেল, এখন আমাদের কি দরকার, একটা কোয়ালিটি রিং হিসাবে আমরা দিয়েছি ইন্টারনাল, এন্ড ইন্টারনাল এই সাইটে আরো কোনো সিমিলার এই টাইপের কেটোডাইটের কোনো কিছু আছে কিনা দেখি আগে, এই সাইটে আর কি কি পোস্ট আছে। গার্সিনিয়া ক্যাম্বোগিয়া কেটোডাইট, হ্যাঁ কেটোডাইট একটা আছে। তা আমরা এটাকে একটু ভিউ মোডে নিয়ে যাই, আমরা একটু ভিউতে যাই, যেহেতু কেটোডাইট আছে অলরেডি, আমরা তাহলে এইটা একটা ইউআরএল কেটোডাইটের সাথে মিলে যাবে, আমরা এটাকে ইন্টারনাল মানে আমার পেজ থেকে এই পেজে দি কেটোডাইটের ডিটেইল বিগিনার গাইড, গুড, এটাকে আমরা আমাদের এই পোস্টের সাথে আরেকটা কোথাও আমরা কেটোডাইট যেখানে আছে, অথবা আমরা ধরেন যদি এখানে কোনো ভালো মতো পেজের কোনো জায়গা না থাকে, আমি যেটা বলছি এটা এমনিতে বাসাতে বসাবেনি, আমি এখানে কেটোডাইটের কাছে আর একটু এক্সট্রা কিছু করার জন্য আমি ইমেজের নিচ দিয়ে আমি জাস্ট এলিমেন্টস এর উপরে এখান থেকে একটু আমি ইন্টার দিই, একটু নিচে নামে আমি এখানে আরেকটা দিচ্ছি, প্যারাগ্রাফ দিচ্ছি, রিড মোর লেখার পরে কি দিব, যেটার আমি এই যে পোস্টার এটা আগে টাইটেলটা নিব, যেহেতু এটা আমারই একটা সাইট, আমারই আর একটা পোস্ট মনে করেন, তাহলে তো আমার প্রবলেম নাই। রিড মোর দি কেটোডাইট এটা লেখার পর আমি এটাকে পুরোটা রিং করাবো, কোনটা এই জিনিসটাকে রিং দিয়ে দিব ইন্টারনালি, এটাকে আমি রিং দিয়ে দিচ্ছি। এটা এখানে নিউ ট্যাবে রাখবেন নাকি ভিতরে মধ্যে রাখবেন, নিজের সাইট থেকে নিজের আরেকটা পেজে যাবে না ভিতরে যাবে,
এটা আপনার থেকে বিবেচ্য, এটা আপনার সবসময় ডু ফলো। এটা রোবটকেও বলে দেবেন তুমি এখান থেকে আমার পরের পেজে চলে যাও। আর কাস্টমারকে সাধারণত যদি আরেকটা ট্যাবে যখন ওপেন হয় তখন অনেকে যায় না, ম্যাক্সিমাম স্কিপ করে চলে যায়, ধর আরেক জায়গায় আবার আরেকটা পেজে দেন, ওই পেজে থেকে সে আরেকটা পেজেই তো যাচ্ছে, আমার কাছেই তো থাকতেছে, তাকে আর কখনো নতুন ট্যাবে দিয়েন না। দিয়ে পরে আরেকটা ট্যাব যখন এই পাশে ওপেন হবে তাহলে ওটা বাদ। এইটার সংখ্যা বেশি হয় প্র্যাকটিক্যালি। আমি আমার ইন্টারনাল লিঙ্ক যখন করব এটাকে সবকিছু এরকম থাকবে যে আমি ট্যাবেও নিব না, এখান থেকে ক্লিক করে কাস্টমার যাক, রোবটের ভিতরে এক থেকে আরেকটা পড়ে যাক, আমি সবের অফ থাকবে। এটা সে আমাকে ডু ফলোর অনুমতি দিলাম। এটা শুধু একা করা যায় না, এটা খুবই অটো হয়ে যাচ্ছে, এটা থাক, এটাই ভাবে থাক, দেখবো এটা ইস্যুটা কি। তাই এটা আমি দিয়ে দিলাম, এটা ইন্টারনাল লিঙ্ক করলাম আমি। ইন্টারনাল লিঙ্কটা হয়েছে। লোড স্পিড তো আমি ফাইনালি চেক করব, এটা আমার আপনার পোস্টের পরে, মোবাইল ফ্রেন্ডলিনেস আপনার পোস্টের পরে, তারপর অ্যাড কমেন্ট সেকশন, এটাও পোস্টের পর দেখবো যে আদৌ এই সাইটে আছে কিনা দেখি একটু, বাই ডিফল্ট তো দেওয়াই থাকে। আমি পোস্টের নিচে যদি যাই, কমেন্ট সেকশন বাই প্রত্যেকটা থেমেই পাবেন, এটা এক্সট্রা করতে হচ্ছে না, আগে প্লাগইন দিতে হইতো, এটাও করা আছে। এরপরে আছে কমেন্ট ফাইনাল গ্রামার। আচ্ছা এখন তো গ্রামার আমি দেখি তো পোস্টটা করার পরে কি কি বানান টানান ভুল আছে, কেটো ফ্রেন্ডলি মিন কি হাইফেন ইউজ করে, আমরা একটু এখানেও দেখি কেটো ডাইটের মধ্যে হাইফেন অন্যরা কেউ ইউজ করেছে কিনা। কেটো ডাইটের প্রতি এমসিটি ডাইট আছে বেশি, শুধু কেটো ডাইট নেবে কি, কেটো ডাইট যদি আমরা দিই এটা কি কোন হাইফেন আদৌ যুক্তিগত কতটুকু, কেটোজিন ডাইট এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না, সেটা আলাদাই থাকলো, কেটো ডাইট আলাদা, কোনো হাইফেন নাই। তাহলে আমাদের এটা দরকার নাই। ডেফিনেটলি এর পরে আচ্ছা কমা দিতে বলতে দিলাম, কেটো ফ্রেন্ডলি ডাইটের সাথে ফ্রেন্ডলি তো ভিন্ন, এটা আলাদা দিলাম, দেয়ার ইজ আর নো ফেসিয়াল ফাইনাল, এরপর কমা দিছে, যেটা মনে হয় যেটা গ্রামার ঠিক করা জরুরি সেটা, আর এরপর কলন বা আচ্ছা ঠিক আছে, চেঞ্জেস ওয়ার্ম চেঞ্জেস ওভার দিয়েছে না, ওটা ঠিক আছে, গ্রাউন্ড ওয়ার্ক হ্যাঁ ঠিক আছে, আর্টিকেল হিসাবে নিচ্ছে, নট দ্যাট, টেক নোট দ্যাট কি তারপরে যেটা দেখবেন আর কি, আমি আপনার মতো গ্রামারটা ঠান্ডা মাথায় দেখবেন না, যতটুকু মোটামুটি হয়ে গ্রামার এর ফ্রি হয়ে গেল আমাদের এখানে, যেটা বাই ডিফল্ট দেখায় আমাদের গ্রামার পুরো যদি ইনস্টলটা থাকে এটা ফ্রিতে যেটা হয় এটাতে যতটুকু হয়। আর রাইটার তো মাসে রিটার্ন এসে সতর্কই থাকবে, সে তো এটা করেই দিবে। তারপর আপনি পোস্টের পরে যদি দুই একটা খুবই মেজর চোখে পড়ে আপনি দেখে দিবেন, এই যে গ্রামার এক্সটেনশন থাকে অটো শো করে সাজেস্ট করবে এখানে। তাহলে আমাদের কি হবে, এটা মোটামুটি আমরা 100 নাম্বার জিনিস শেষ হয়ে গেল। আমরা যেগুলো রেড কাভার আছে সেগুলো আমরা পরে আপনার পোস্টের পরে আমরা ফাইনালি এগুলো দেখবো। এরপরে কি আছে, আমরা এটাও পরে বাকি গিয়েও পরে। আচ্ছা তারপরে এখন আমাদের পাবলিশ করার পাবা, তা আমরা এখন এটাকে একটু পাবলিশে চলে যাই, দেখি সব ঠিকঠাক আছে কিনা। করার পরে এখানে আরো কিছু আছে, আমরা তো এখন রিচ স্নিপেট, এখন ইওস্ট এসইও এর কিছু কাজ আছে, দেখেন দুইটা মরা অবস্থায় আছে। ইওস্ট এসইও কে আমরা এখন কি করব, অপটিমাইজ করব, এটা আমাদের ওই ইয়ের বাইরে, এটা টুলস আমাকে কত জায়গায় কাজ, যেখানে আমার গ্যাপ আছে সেখানে টুলস আমাকে হেল্প করবে। দেখুন রিচ স্নিপেট ছবি দেওয়াতে ছবি সহ আমাকে দেখাইতেছে, আমার দেখি ডেস্কটপে কি অবস্থা দেখায়, ডেস্কটপে এখানে ছবিটা কি আসবে, ছবিটা হয়তো আসবে, এখানে এখন দেখাচ্ছে না। মোবাইলটা মোটামুটি আমাদের মাশাআল্লাহ মোবাইলটা বেশি দরকার, 70-80% ইউজার মোবাইল থেকে আসে, মোবাইলে ছবিটা দেখতে পাবে। হ্যাঁ রিভিউটা এখানে শো করে নাই, হয়তো এটা কমায় দিয়ে পরে আসবে। আচ্ছা আমরা এখন এটা করি, এখন এসইও কেন্দ্রিক করি, এটাকে দুইটাকে গ্রিন যতটুকু করা যায় অন্তত এটা করতে হবে, রিডাবিলিটিটাকে গ্রিন রাখে, এটাকে দেখি কতটুকু করা যায়। নতুন পোস্ট ফোকাস কিওয়ার্ড, প্রথমে এটা থেকে শুরু করি আমরা, এটা তারপরে এটা করব, তো আমরা এটা থেকে শুরু করি। ফোকাস কিওয়ার্ড মানে যেটা আমার মেইন, যেটাকে আমি ফোকাস করতে চাচ্ছি এক কথায়, সেটা আমাদের এইটা কপি করে নিচ্ছি, আমরা এটাকে ফোকাস করব। তাই দেখেন এক গ্রাফে কিছু একটা রং চেঞ্জ হয়ে গেল। এরপরে গেট রিলেটেড কিউ ফ্রেজ, যদি প্রিমিয়াম ইউজ করেন তখন দেখেন এখানে কিউ প্রিমিয়ামে চলে যাবে, মানে প্রিমিয়াম কেন এখন, ওই যে আগের দরকার নেই আমাদের, এটা আমাদের দরকার নেই, যেটুকু আছে এটা দিলাম। এরপরে গুগল আমরা এখন মেটাতে আসি, এখানে ক্লিক করে মেটাটা পেয়ে যাব আমরা, এই যে মেটা দেখেন, মেটা ডেসক্রিপশন তো আমাদের কথা বলা আছে, মেটাটা পরে দিতে হবে। মেটা মানে এটা গুগলের যে প্রথম যে পড়ার পরে সামনের দিকে পায়, এই যে সার্চ বারে যখন টেক্সট, এই জিনিসটা আর কি মেটা। তা আমরা একটু দেখি এখানে মোটামুটি একটু মানে সিটিআর মানে একটু মডিফাই দিয়ে যদি কোনো কিছু করা যায়, আর সাইট টাইটেল যদি চেঞ্জ করতে হয় দেখবেন কেটো ফ্রেন্ডলি মোটামুটি বেটার হেলথ, সাইটের নামটাও চাচ্ছে আমি যে আমার সাইট অফ ব্র্যান্ডিং হোক বেটার হেলথ টিপ, ঠিক আছে আমার বেটার হেলথ টিপটা স্বাস্থ্য রিলেটেড যেহেতু এটা ঠিক আছে এটা থাক।
এখন মেটাতে আমরা দিব কি মেটা দিব, সেটাই যে প্লিজ প্রোভাইড মেটা এখানে চেঞ্জ হবে, প্লিজ বাচ্চা দিয়ে মেটা চলে আসবে। মেটাতেও বলা আছে ফোকাস কিওয়ার্ডটা করা, মডিফাই যেখানে দেখেন মেটার কথা বলা, সেখানে আমরা এই যে মেইন কিওয়ার্ড দিয়ে মেটা করব। তো দেখি আমাদের পোস্টার মধ্যে একটু যাই, এখান থেকে একটু মেটা রিলেটেড কিছু আছে কিনা। ছোট্ট 150 ওয়ার্ডের মধ্যে হবে, আমরা একটা নিয়ে যাচ্ছি। Finally, you can be sure that you have great habits, not harmful, about details found and many commercial। আচ্ছা, আমার তো প্রথমে কিওয়ার্ড লাগবেই, আমরা এটা নিয়ে একটু ওর দিকে সাইজ করি, আমরা এটার মধ্যে আগে পেস্ট করি। ডেফিনেটলি এখানে দিলাম না, এখানে আপনি নিজের মতো করে কিছু দিতে পারেন। কেটো ডায়েট আরো কি বেনিফিটের মধ্যে কিছু আসা যায় কিনা, সে জোর দিছে এমন কোনো কথা আছে কিনা। আচ্ছা, পাওয়া গেছি। শুরুটা একটা শব্দ লেখা, একটা সেমিকোলন দিবেন, এনজয় গ্রেট সিপ, রিকমেন্ডেড কেটো ডায়েট অথবা দি কেটো ডায়েট, যেটা ভালো লাগে দেন। or is best and pretty close to ideal is fantastic as well। বাস হয়ে গেল, আপনার হয়ে গেল, আপনার এটাই সেম এখানে এনজয় গ্রেট সিপ, ঘুমাও নিশ্চিন্তে, এখন এটা হয়ে গেছে আমার এখানে। দেন মেটা আমাদের শেষ, এই মেটা পর্যন্ত করাতেই গ্রিন হয়ে গিয়েছে। তারপরে আর কিছু করব না, আর কিছু কেন করা লাগে না, আমার যে ইন্টারনাল এক্সটার্নাল ইমেজার ওয়াটারমার্ক সবকিছু দেয়া আছে বিধায় কিন্তু ডিরেক্ট আপনি প্রথমে এগুলো করে আসছেন বিধায় দেখেন নিচের দিকে আমরা একটু তাকাই, আমরা যদি এটাতে একটু ক্লিক করি, দেখেন ম্যাক্সিমাম গুলো সবুজ। কি ফ্রেশ ইন টাইটেল, যেটা আমার টাইটেলের কিওয়ার্ড থাকা সেটা ঠিক আছে, টাইটেল ছিল কিনা ফ্রেশটা আছে। টেক্সটের রেঞ্জ মিনিমাম 300 ওয়ার্ড হওয়া মিনিমাম দরকার, সেখানে আমাদের 1121টা আছে। ইমেজের আউটার দরকার, গুড জব। আউটার ট্যাক্স মানে আমি দেখাইলাম যে ডান পাশে দিলাম ইমেজের আউটার ট্যাগ। তারপরে সাব হেডিং এর মধ্যে কিওয়ার্ড থাকা দরকার, অলরেডি করা আছে। তারপর ইউজ কি ফ্রেজ প্রিভিয়াসলি করা আছে, সব দেওয়া আছে। ইউ হ্যাভ ইউজড কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। আমাদের প্রত্যেকটা গ্রিন কখন যেগুলো পেয়ে গেছে অটোমেটিক পোস্টের মধ্যে। আউটবাউন্ড লিংক আছে যেটা আমরা করলাম, ইন্টারনাল লিংক আমাদের করা আছে, ইন্টোর মধ্যে করা আছে। রেঞ্জ কি ফ্রেজের রেঞ্জটা গুড আছে, মেটা ডেসক্রিপশন সুন্দর আছে, সব কিছু সুন্দর আছে বিধায় এটা। এখন এই কয়েকটা রেড আর দেখেন আমরা কি মেটা ডেসক্রিপশন রেঞ্জ কি বলছে, দি মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 কে, এটা 150 আর একটু বড় করতে চাইতেছে। বড় করলে পরে এটা গুড জব হবে, একটু বড়ই করে দেই। এনজয় গ্রেট স্লিপ, আমরা আরেকটা নিয়ে আসি, আমরা এটাকে একটু ফাইন ব্রেথিং ইজিয়ার, এটাকে নিয়ে আমরা একটু লাগায় বড় করে দিচ্ছি। আমরা দেওয়ার পর এটাও ঠিক আছে, এখনো বড় দেখি এটা গিয়েছে কিনা, এটা মেটারটা মেটা অর্ডারে চলে গেছে। দেখেন মেটা এখন সুন্দর মতোই আছে, বোঝা যাচ্ছে। মেটার ডেসক্রিপশন ছোট ছিল, এখন কম। এখন এসইও টাইটেল উইথ, দি এসইও টাইটেল উইডার দেন ওয়েট কি তো বসে মিনিমাম একটা লিমিট রাখে, এটা কি বড় হয়ে গেছে কিনা দেখি আগে। ভিউর থেকে বড় হয়ে গেলে সমস্যা, টাইটেলটা একটু ছোট করতে বলতেছে। তা আমরা একটু ছোট করি, আমরা সাইড টাইটেলটা যদি বাদ দিয়ে দিই, আমাদের সাইড টাইটেল শো করে দিতে চাচ্ছি না, সেখানে আমাদের কি হয়, সেপারেটর দরকার নেই এখানে। আছে আমরা যদি ইয়ার এখানে দরকার নেই অবশ্য। যদি কোনো কিছু যোগ করতে হয় এখানে গেলে আপনি এখানে যোগ করতে পারেন। টাইটেলের সাথে আর কি দিবেন, সেপারেটর ক্যাটাগরি যদি দিতে চান, কোনো কিছু দিব না। আমার টাইটেল এমনি বড় হয়ে গিয়েছে, বড় হওয়ার কারণে আমরা এখানে একটু দেখেন ওটাও চলে গেছে, টাইটেল ফান আছে। এখন বলছে কি ফ্রেজ ডেনসিটি, এখন বলতেছে ফোকাস যে আমার কিওয়ার্ড আছে তারা 3 বার খুঁজে পাইছে। এখন বলতেছে দ্যাট ইজ রেজ বিন দ্য রিকমেন্ডেড মিনিমাম 4 বার, 3 বার পাওয়ার কথা 4 বার। কিন্তু আমরা সব সময় কিন্তু রেটকে আবার প্রায়োরিটি দেব না, আমরা যতটুকু করা যায়। আমাদের 1000 ওয়ার্ডের মধ্যে এমনি 3 বার ম্যাক্সিমাম, এখানে ওরা আবার চাইতেছে আরেকবার। এটা হচ্ছে ইউএসটিএসির নিজস্ব রিকমেন্ডেড, আমরা এখানে করব না। আমরা 3 বার আছে যথেষ্ট আছে, আমরা ফোকাস করব না। এখানে দিলে কোথায় কোথায় সে দেখাবে, তা আমরা এটা রাখলাম। আমাদের অলরেডি গ্রিন হয়ে গেছে, সব রেটকে গ্রিন করতে হবে এটা নয়, ইউএসটা একটা তাদের মতো করে দিচ্ছে। এরপর আমাদের কি আছে, এটা হলো একটা রিডেবিলিটির মধ্যে দেখি এটার মধ্যে কি আছে, এটাকে কিছু তো গ্রিন টিন করা দরকার। এখানে কয়েকটা অটো গ্রিন আছে, এখন এইগুলো একটু ঠিকঠাক করে দিলে আশা করি এটা গ্রিন হবে। প্রথম বলতেছে সাব হেডিং ডিস্ট্রিবিউশনটা ঠিক হয়নি, ওয়ান সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড
and is not separated by the subheading। আচ্ছা, একটা 300 ওয়ার্ডের বড় একটা প্যারাগ্রাফ পাইছে, সেটাতে চাইতেছে ওরা বলতেছে তুমি একটা সাবহেডিং করে দাও, তাই এই ঝামেলাটা শেষ হয়ে যায়। আচ্ছা, তাই আমরা সাবহেডিং একটা করে দেই, 300 ওয়ার্ডের বেশি আছে এমন জিনিস কোনটা, অনেকগুলোই মেবি আছে, এটাকে সহজভাবে আমি ওয়ার্ড থেকে ডিফাইন করে দেব 300 ওয়ার্ডের বড় কোনটা আছে, সেটাকে একটা সাবহেডিং দিব। এটা তো অলরেডি বুলেট ফর্ম তো আলাদা হয়ে আছে, সাব 300 ওয়ার্ডের বড়, এটার মধ্যে কোন একটা বড় আছে কিনা, এইটা কি 300 ওয়ার্ডের বেশি, এখানে 116 ওয়ার্ড আছে। আচ্ছা, এইখানে কিছু একটা আছে, এইখানে কি সবগুলোকে আলাদা ধরছে, তাও তো 149 ওয়ার্ড। 300 ওয়ার্ডের নিচে কোনটা, 300 ওয়ার্ডের আমাদের ওর সমস্যা হলো 300 ওয়ার্ড নিয়ে বেশি হয়েছে, একটা সাব হেডিং করতে বলতেছে যেটা হলো গা 300 ওয়ার্ড দেন, 300 ওয়ার্ড। আচ্ছা, সেপারেট করব আমরা তো 300 ওয়ার্ডের, এখানে একটু ছোট করি, এটা তো ডেসক্রিপশন, এটা আমরা হাত দিব না, এটার এলিমেন্টস, আউটলাইন, দিস ইস্যুস সব বুলেট ফর্মে আছে, এখানে সাব হেডিং এর কোনো রাস্তা নাই। আচ্ছা, মেরিন ওয়েল, আচ্ছা আমরা কে যদি মেরিন ওয়েল এখানে একটা দেখে, দি অ্যারেঞ্জমেন্ট অফ কেটোরাইট, এটার মধ্যে কোনো একটা করলে কোনো কিছু দেখায় কিনা, জাস্ট টেস্টের জন্য। অথবা এটা আমরা বাদ রেখে যে আরেকটা গ্রিন করি, প্যাসিভ ভয়েসের ব্যাপারটা দেখি। 22% অফ সেন্টেন্স কন্টেন্ট প্যাসিভ ভয়েস আছে, হুইচ ইজ মোর দেন 10%। বাবা, প্যাসিভে বেশি চলে গেছে, রিকমেন্ডেড ম্যাক্সিমাম 10%। এখন প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। আমরা দেখি কোন কোন শব্দ প্যাসিভ আছে, সেইগুলো এখানে অ্যাক্টিভে আনতে হবে। তো প্যাসিভ টু অ্যাক্টিভ আপনি যে সেন্টেন্স গুলো আছে অনলাইনে পাবেন, এই সেন্টেন্স দিয়ে আপনি বানানোর দরকার নাই। প্যাসিভ টু অ্যাক্টিভ কনভার্টার, এখানে চলে যাবেন, গুগল সব কিছু আপনার কাছে দেয়া আছে। আবার আসতেছে না, কিন্তু সেই ক্ষেত্রে ভাই এগুলো যদি রিরাইট করা আর্টিকেল হয়, হ্যাঁ, passive করলে আবার কিন্তু এই যে ইয়ের মধ্যে পড়ে যাবে আপনার। এটা একটু দেখে নিতে হবে, পরে পরে আবার এখন রাইটার যদি রেখে দেন, যে নিজে রাখে সে তো ধরতে পারবে, আর রাইটার কি থেকে কি ছিল এটা তো আর সে খুঁজে পাবে না। সেটাই পরে ধরা খেয়ে যাবে। হ্যাঁ, পরে হবে এখন যারা দেখছে তারা বলতে পারবেন কি এটা। আচ্ছা, এই সাইটটা মনে হয় এটা এখন টুলসটা বিশেষ করে এটা আমরা দেখি, সে বড়গুলো বাদ দিচ্ছে আমাদের সার্চ বারকে একটু প্যাসিভ অনলাইন এটা বলে দিই, অনলাইন ফ্রিতে যেটা আছে সেটা করি আমরা। রিরাইট করলে, স্পিনিং করলে সাধারণত এই কাজটা হয়, প্যাসিভ বেশি হয়ে যায়। ওই যে বড় বড় শব্দ হয়ে যায়। হ্যাঁ, বড় হয়ে যায়, একই কথা একটু ঘুরায় বলে। আচ্ছা, আমরা এখানে এটাতে করি এসটিওরা, আর প্যাসে আমরা এখন দিয়ে দেখি দু একটা, তারপরে আমরা কতটুকু কি হয় আগে দেখি কোনগুলোকে ধরছে, এটাকে দেখে আসি। এইটা একটা প্যারাগ্রাফ, এটাকে আমরা কপি করে দেন আমরা এটার মধ্যে নিয়ে যাই, এটাকে চেক করে দেখি কি দিচ্ছে। এখন আবার কি, ও এটা কি প্রিমিয়াম লাগবে? আচ্ছা, এটা তো আমাদের প্রিমিয়াম আছে, সেটার ক্ষেত্রে আমাদের তার মানে শুধু কন্টেন্ট বিক্রি হবে না, কত অপটিমাইজের ব্যাপার আছে, কত সময় নেয় করে এক একটা পোস্ট করতে, দিন পার হয়ে যায়। ড্রাফট করছি ভাই, এখনো অপটিমাইজ শেষ হয়নি। হ্যাঁ, সেটাই বলতেছি, মানুষ অনেকে তো বোঝে না, যে দিয়েই মনে হয় যে এক একটা পোস্টের পিছনে কতটা সময় যায়। আমরা এখন এখান থেকে প্যাসিভে নিয়ে আসি। আমি একটা দেখানোর জন্য আর কি, বাকি তো পুরোটা এখন করব না, আমি জাস্ট একটা সামনে দেখাবে, দেখি কোনো চেঞ্জ আসে কিনা। আমি এই পুরোটাই নিয়ে যাই, যেহেতু দুইটা শব্দ এখানে আছে, কপি থেকে আমি এটাতে নিয়ে এসে এখানে দিয়ে দিই, দেখি এখানে কি ধরে কিনা, মোটামুটি ওকে। দেখে নাও একটি প্যাসে ধরে কিনা, এগুলো কিছুই না, এটা বাদ, এটাও বাদ, এখানে অ্যাক্টিভ প্যাসিভের এটা বাদ না, এখানে অ্যাক্টিভ প্যাসিভের জায়গা কই ফ্রি ভার্সনে,
প্যাসিভ ভয়েস টার্ন অন তো করা আছে, ডান। এখানে প্যাসিভ আছে, ওকে। আচ্ছা, রিরাইটের কথা বলছে, আপনি একটু রিরাইট করে দেই। already food processing। তারপরে এইটা নিয়ে আবার যাই ওখানে, এখানে পোস্ট করে দিলাম ওখানে। আচ্ছা, ওইটা চলে গেছে, আবার এটাকে নিয়ে যেতে হবে, এই প্যারাগ্রাফটাকে, বাস এইটাই নিয়ে যাব। এরপরে আর বাকি এখন ক্লাসের মধ্যে দরকার নেই। এরপর আমরা পাবলিশ করার পর আরো কিছু কাজ আছে গুগলের সাথে সম্পর্ক করা। আমরা দেখি কি কি আছে এখানে। অ্যাড এগোয়াতে, আচ্ছা ঠিক আছে, এগোয়া দেখলাম, যতটুকু করলাম। প্যাসিভ ভয়েসটা ঠিক করে নিচ্ছি, ওকে। EFS you get is get revisit change, you get revisit change food and এটা বাদ আলাদা করে দিচ্ছি, এখন এটাকে আলাদা করে দিচ্ছি, ওকে। আমরা এটা নিয়ে এখানে বসাই মোটামুটি। তারপর কি হয়ে গেল? আচ্ছা, এটা চলে গেছে। আচ্ছা, এভাবে আর এখন মোটামুটি যেটা কতটুকু, কিছু তো কমার কথা, দেখি কমছে কিনা, এটা আগে দেখি। পার্সেন্টেজ কমে গেছে, 24 থেকে 21 আছে। এখন প্রত্যেকটা এভাবে করে হবে, তাহলে এটা মোটামুটি 2টা 3টা সাব হেডিংটা এখন একটা ডিস্ট্রিবিউশন করতে বলতেছে। অ্যাড সাব হেডিং ইমপ্রুভ রিডেবিলিটি, একটা সাব হেডিং জাস্ট করে দেই। সেটা হলো আমরা এইখানে একটা সাব হেডিং করা যায় কিনা, অ্যারেঞ্জমেন্ট ক্যাটোডাইটের সাথে আমরা এটাকে কি, এটার মধ্যে কি সাব হেডিং দিব, এইটাতে একটা সাব হেডিং দেওয়া যায় কিন্তু কিছু ধরে কিনা। Isolating gardens from subtonis, এটাকে একটা দেই। আমরা এখানে একটা দিব টাইপস, এটাকে একটা হেডিং আমরা 3 করেছি, 3 করে দিলাম। আচ্ছা, এখন টাইপ অফ EFS সিগনিফিক্যান্ট, আচ্ছা ভাইয়া, এগুলো তো করাই থাকবে তাই না? এগুলো করা থাকে না, এগুলো করে নিতে হয়, কোনো সময় করা থাকে না, প্রত্যেকটা করে নিতে হবে। কে আপনাকে করে দেবে? নিজেরই করতে হয়, এগুলো নিজেরই করতে হয়, কোনো রাইটারও করে দেবে না, এটা তো আপনাকে নিজেকে করতে হবে। আমার টোটাল এটা হলো মানে অপটিমাইজ শেষ, আমরা রিডেবিলিটি সময় নিয়ে করা, আমাদের এসইওর মূল কাজটা শেষ, রিডেবিলিটি পড়ে ঠিক করা, এটা সময় নিয়ে করা। তারপর এটা হলো গ্রিন হয়ে গেল, তো এটা পুরো পোস্ট আমার শেষ। এখন আমার যে কাজগুলো বাকি আছে এখন সেটাতে আমরা ইউআরএলটা দেখব। এখন ভাই সাব হেডিং এর এটা একটু আরেকবার একটু যদি রিভাইজ করতেন, মানে জিনিসটা ক্লিয়ার হলাম না। সাব হেডিং ব্যাপারটা হলো, আপনি এখন সাব হেডিং বলতে 4 বার চাইতেছে ওরা, এখানে একটা সাব হেডিং একটা যে 300 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, একটা সাব হেডিং চাচ্ছে 300 ওয়ার্ড, এত লম্বা চাচ্ছে না, প্রতি 300 ওয়ার্ডের ভিতরে একটা সাব হেডিং থাকা চাই। এটা হলো ইউএসটি এর ব্যাপার। আর ইউএসটি এর ব্যাপার হলো 300 ওয়ার্ড হবে এটা না, স্ট্যান্ডার্ড হলো একটা মানুষ 100-150 ওয়ার্ড পড়ে ফ্রিকোয়েন্টলি পড়তে পারে, দেন পর একটু বড় লাগে, তো ইউএস ওইটাকে ধরেই সে 300 ওয়ার্ডের আগেই যেন একটা করে আরেকটা হেডিং থাকে, সে সাব হেডিং এ সাব হেডিং হোক না কেন, প্যারাগ্রাফ যেন না থাকে, এইটা আপনি ঠিক রাখা পুরো পোস্টের মধ্যে। আর আমরা যখন ওভারঅল 10টা প্রোডাক্ট নিয়ে কাজ করবো তখন সাব হেডিং অনেক থাকে, ফিচার থাকে, অনেক কিছু থাকে। সিঙ্গেল প্রোডাক্ট তো আর কতই বা সাব হেডিং দিবেন, ঠিক আছে? আর সবকিছু যে এটাকে 100% করতে হবে এমন কিন্তু না, আপনি এসইওটা পুরো ফোকাস করেন, আর অন পেজের যে কাজগুলো আছে এইটা গ্রিন না রেড থাকলে কিন্তু গুগলের সাথে এটা ব্যাপার না, ওরা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, এটা আমাকে হেল্প করতেছে। আমি আমার দৃষ্টিকোণ থেকে 1000 পোস্ট, এটা তো ওভারঅল 1000 কি 10000 পোস্টের সাথে এটা ওরা টোটাল স্ট্যান্ডার্ড সেম, এখানে কত হাজার ওয়ার্ডে কত কি সেটা ওরা ওভারঅল একটা বিশ্লেষণ করে। তা আমরা যেটা দরকার, যেখানে হাত দিতেই হবে, বিশেষ করে এই পার্টটা আমরা হাত দিব সব জায়গাতে, কারণ এটা টোটাল টেস্টের একটা পার্ট, সেটা আমরা দেখব। আর রিডেবিলিটি এটাও ঠিক হয়ে যাবে, আমার প্রত্যেকটা প্যাসিভটাকে উঠাই দিলে পরে, আর এখান থেকে একটা বা দুইটা ঠিক করলে পরে বাকিটা হয়ে যাবে। এখন আমাদের লম্বা ক্লাস হয়ে যাচ্ছে, আমাদের আরো কিছু কাজ আছে, কিন্তু প্রক্রিয়াতে এভাবেই। সাব হেডিং এখন আরেকটা বানায় দেন, এরকম একটা আমরা দিয়েছি, এটার সাথে আপনার আবারই চাইতেছে ওই যে
আপনার কেটোর যদি একটা মেন ফোকাসটাকে দিয়ে দেন, হয়ে গেল একটা। একটা 7 আমি যেখানে দিচ্ছি এটা কি ঠিকমতো প্লেসমেন্ট আছে কিনা সেটা কিন্তু না, এখানে কিন্তু সে চোখ দেখাচ্ছে না। এখানে যদি প্রিমিয়াম থাকতো, এই যে বাটনটা আই বাটনটা প্রত্যেকটা ভার্সনে থাকে প্রিমিয়াম যারা ইউজ করেন। এখানে আবার বলতেছে এটা যদি ক্লিক করি সে তার মানে ইউজ এর মধ্যে নিয়ে যাবে, আমাকে সে পড়াবে, পড়ানোর পর বলবে তুমি এখন প্রিমিয়ামটা ইউজ করো। এই হলো কথাবার্তা। তা আমরা এটা পাবলিশ করেছি ফাইনালি। পাবলিশ করার পরে যেটা হবে, আমরা এখন এখান থেকে ইউআরএলটা আগে ড্রাফট করব, আমরা আগে ফাইনাল পাবলিশ করব না, কোনো কিছু করার আগে আমরা ড্রাফট হিসাবে দেব, যে সেভ ড্রাফট। ড্রাফট দিয়ে অল্টারনেটিভ আমাকে একটা ইউআরএল দেখাবে। আমরা ইউআরএলটা কেমন হয়েছে আমরা প্রিভিউতে দেখে আসি, ডেস্কটপের ভিতর, মোবাইলে কেমন, কোনটাই দেখবেন আর কি। আমরা যেহেতু মোবাইল ফ্রেন্ডলিনেস আছে কিনা এটা আমাদের দেখার বিষয়, তো ডেস্কটপটাও দেখবো, দেন আমরা ইয়েতে একটা নিউ ট্যাবে এখানে একটা দেখি, ডেস্কটপটাও দেখে আসি, দেন আমরা একটা মোবাইলটা কি করি সেখান থেকে আমরা এখানে দেখি মোবাইল। এখন আমরা দেখতেছি, এখন ডেস্কটপটাকে দেখে এসে দেন মোবাইলটা ঠিক করতে হবে। আবার দুইটাই বলছে, আমার মোবাইলটাও ঠিক রাখবো, ডেস্কটপ তো আছেই। ডেস্কটপে মোটামুটি এভাবে দেখা যাবে। আর আর পাবলিশ না করি এরাওটা এখানে শো হবে না। তা আমরা মোটামুটি কেটো ডায়েট ফ্রেন্ডলি ওয়ে ঠিক আছে। শেয়ার বাটন তো এখানে অলরেডি দেয়াই আছে বাই ডিফল্ট। তারপরে এটা আসছে, এটা ঠিক আছে, এটা আমাদের বাটন প্রসকন এলিমেন্টস, এখানে কেটো ডায়েটের লিংক, এখানে মোটামুটি এই যে ফিচার্স এটা আবার নিচে এভাবে দেখাচ্ছে, তার মানে ওইটা সে অ্যাড হয়েছে এখানে। এখানে যদি কাস্টমার আমরা এখানে একটা 5 স্টার দিয়ে দিই, ওখানে গ্যাপ হয়েছে আমরা ঠিক করে দিলাম এটা। তো যাই হোক আমাদের মোটামুটি রিসিনিপেট কেমন হবে, ডেস্কটপে কেমন হবে সবকিছু দেখাচ্ছে, তাই ওকে। এখন মোবাইলে এটা যত আপত্তি বিপত্তি আছে এটা আমরা দেখে নেব, এখানে একটু ঠিকঠাক করা। কেটো ফ্রেন্ডের পর এখানে বাকিটা দেখা যাচ্ছে না, কি করবেন সেই ক্ষেত্রে। এখন যদি আপনারা গুটেনবার্গ হয়, যদি এটাতে সরাসরি করেন, তাহলে এখানে আসার পর আপনার ফন্টের সাইজ এখানে একটু দেন। আমরা যদি একটু এটা করি, সরি, এখন মোবাইলে আসার পর এখানে যদি না হয় আমরা দরকার আমরা এলিমেন্টর থেকে ঠিক করব। এখানে আগে যাই, আমাদের টোটাল এখানে আসি, এখানে মোবাইল ফ্রেন্ডলি করার আগে এখানে অপশন গুটেনবার্গ, এটা না হয় এলিমেন্টর থেকে আমরা করব। দেখি এখানে গুটেনবার্গ, আমি এলিমেন্টর ইউজ করি। গুটেনবার্গ কি প্রবলেম একটু দেখে আসি পুরোটা। টাইটেলটা ঠিক মতো আছে, ইমেজটা ঠিক মতো আছে, প্রসকন মোটামুটি ধরে নিলাম আছে, এটাও আছে, সবই আছে। বিপত্তি ঘটছে আমাদের টাইটেলটাতে, মোটামুটি সব ঠিক আছে। টাইটেলটা অতিরিক্ত বড় হয়ে গিয়েছে মোবাইলের জন্য। আমরা যদি এটা একটু উপরে উঠানো যায় কিনা দেখি আগে। কিন্তু এখান থেকে ছোট বড় টাইটেল তো এইসন ট্যাগের নিচে তো ছোট ফন্ট অন করা যাবে না, এইসন ট্যাগের মধ্যে রাখতে হবে। এটা বাই ডিফল্ট এটা বড় করার রাস্তা আছে। আচ্ছা, এটা আমরা আরো অন্যভাবে চেক করব। এটা তো বাই ডিফল্ট গুটেনবার্গেরটা দেখতেছি। এখন প্রিভিউ দেখলাম দুইটা, ডেস্কটপ ঠিক আছে, মোবাইল হেডিংটা একটু প্রবলেম, বাকি সব সুন্দরভাবে আছে। আমরা এখানে ফাইনাল পাবলিশটা করি আগে দেখি। আচ্ছা ভাই, এই যে প্রিভিউ এর সময় যে তিনটা অপশন আসলো, মোবাইল হ্যাঁ, তারপরে ডেস্কটপ, এটা তো আসে না। ট্যাবলেট কেন আপনারটা আসবে না কেন? আপনি কি এটা প্রিভিউ আপনি তো কি সরাসরি প্রিভিউ চলে যায়। না, আপনি কি গুটেনবার্গ ইউজ করেন না? এটা ইউজ করেন এই ইন্টারফেসটা? আপনি না তো জানি না এটা। আরেকটা ব্যাপার, আপনি আগে ড্রাফটে দিয়ে দেখবেন, আগে ড্রাফট হয়ে অপশন আসবে। সরাসরি পাবলিক দিয়ে তো ধরেন আমি এখন পাবলিশ করতে যাচ্ছি। না পাবলিশ না, আমি যাওয়ার পাবলিশ করার আগে প্রিভিউ করে দেখি আগে কি আচ্ছা, অবস্থা। কিন্তু এই যে ড্রাফট শব্দটা পান না, ড্রাফট, হ্যাঁ এটা পাই। তারপর প্রিভিউ করে এখন তিনটা অপশন আসবে। এই তিনটা অপশন তো কখনোই পাই নাই। আপনি কি ইন্টারফেস এইরকমই দেখতে? হ্যাঁ এরকমই তো। এই এখন কি ব্যাপার দেখেন একটু, এগুলো গুটেনবার্গ ঠিক মতো আছে কিনা, বা গুটেনবার্গের আপডেট ভার্সন আছে কিনা, বা এটার সাথে কোনটা বা আপনার সাথে কোনটা এটা বোঝা যাচ্ছে না। কোনটা ভাই, গুটেনবার্গ? হ্যাঁ, গুটেনবার্গ দেখো আমাদের অনেকগুলো টেবিল লাগে তো, এবং গুটেনবার্গের সাথে কম্পিটিটিভ। ক্লাসিক মোডে আবার এগুলো টেবিল ক্রসকন ইউজ করা যায় না। এখন আমাদের এটা হইলো, এখন আমরা যেটা দেখবো এই কাজটা বাকি, যেটা আমাদের ইউআরএলটা দেখা আর হেডিং ওয়ানে ঠিক আছে কিনা, মেটার মধ্যে কি আছে, ট্যাগটা ঠিক আছে কিনা, এই তিনটা আমরা একটু দেখে আসি। এখন আমাদের পাবলিশ তো হয়ে গেছে, এখন আমরা এতে ভিউ পোস্টে যাই। অলরেডি এখানেই দেখাচ্ছে পোস্টের ইউআরএলটা, আমি পুরো পোস্টের মধ্যে যা দেখতে চাচ্ছি। এখন দেখেন এখানে যে জিনিসটা হচ্ছে কেটো ফ্রেন্ডলি ওয়েল, আবার ইয়েস ওই পুরোটা নিয়ে একটা 20 ক্যাপসুল নিছে। এখন আমাদের তো বেশি বড় হয়ে গেছে। এখন আপনি যদি পুরোটাই রাখতে চান, এটা টাইটেলে যেটা আছে হুবহু ওইটাই নিছে। এখন আপনি যদি কোনো কারণে এটাকে শর্ট করতে চান, যে না আমি এটা ঠিক আছে আমার টোটাল টাইটেল আমি রাখছি এই পর্যন্ত, ওটা মেনে নিলাম, ধরে নিলাম, কিন্তু আমার এটা তো অনেক বড়, সেই ক্ষেত্রে কি করবে? যদি আপনি এখানে করতে চান ছোট, আমরা তো একটু ব্যাকে যাই, এই এডিট পোস্টে যাই।
এগুলো একটু কেটে দিই, না হবে স্লো কাজ করতেছি, একটু বন্ধ করে দিই এগুলা। এখন আমাদের একটু এটা হোক, করতেছে এরকম। দেখেন ঘোড়াটা শেষ হোক আগে, আমি এডিটে যেতে পারছি। আচ্ছা আচ্ছা, এখন একটু এটা আসার পরে এখান তো আমাদের আছে হেডিং, আমরা একটু দেখেন যে পার মার্কিং ডান পাশে আছে, যে দেখতে পাচ্ছেন, দেখা যায় না? দেখা যাওয়ার কথা তো। পার মার্কিং এর মধ্যে এসে আপনি কি কি দিবেন, কতটুকু রাখবেন, এটা আপনি দেখেন, সেটা ঠিক করে দেন এখান থেকে। কতটুকু দিবেন, 20 ক্যাপসুল রাখবেন না কতটুকু দিবেন, এটা আপনার মন যেটা ভালো লাগে। যে আমি কাস্টমারকে এত বড় ইউআরএল দেখাইতে যাচ্ছি না, এবং সব কেটো ফ্রেন্ডলি ওয়েল ইয়েস একটা ব্র্যান্ডের নাম এসেনশিয়াল ইএফএস পর্যন্ত আমরা দেখো, আমরা বাকিটা দিতে চাচ্ছি না। আপনি এই পর্যন্ত কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটা আপডেট দিয়ে দেন। অনেক সময় বড় করে নিয়ে নেয়, আপনি বড় রাখতে চাচ্ছেন না, ইউআরএল এত শর্ট, অত বড়, কারণ ইউআরএল শর্ট রাখা একটা অন পেজের একটা কাজ, বেশি বড় আমার দরকার নেই। আপডেট হয়ে গেল। এখন আমার কি কাজ হইল, মেন কিওয়ার্ড তো আমরা এটা ফাইনাল করে ফেলছি, মেন কিওয়ার্ড আমরা দিয়েছি ইউআরএল এর মধ্যে, কারণ কেটো ডায়েট অলরেডি নিয়ে আছে, আমি দেখলাম যে কেটো ডায়েট অলরেডি আছে এখানে, কেটো ফ্রেন্ডলি ওয়েলটা আমার আছে, ইউআরএলটা হয়ে গেছে। কিওয়ার্ড হেড ট্যাগের মধ্যে আছে কিনা, আমরা এই পোস্টটাকে পাবলিশ তো করেই দিয়েছি, আমরা একটু টেস্ট করে আসি, আমাদের এই এটা মোডটা টেস্ট করে আসি, ভিউটাতে আবার যাই, আপডেটটা দেয়াই আছে, আমরা এখন এটাকে একটু দেখি, একটু এটাতে আমরা যদি একটু এই মুডে দেখি, এই বেটার হেলথের যে সাইটটাতে যাই দেখি, পোস্টটাতে একটু দেখি এখানে আবার ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমরা যেটা করেছি সেটা হলো দেখি এখানে ফিচার ইমেজ দেয়া হয়নি, বিধায় এখানে ফিচার ইমেজ এক্সট্রা দিতে হচ্ছে এই থিমের জন্য। কোন থিমে বাই মানে ভিতর থেকে ইমেজটা নিয়ে নেয়, এই থিমের জন্য এই অপশনটা নাই, আমাদের ফিচার ইমেজটা দিতে হবে। ফিচার ইমেজটা না দেওয়ার পরে সে নিচ্ছে না এটা, তো আমরা ফিচার ইমেজ এখানে দিয়ে দেব। ফিচার ইমেজ নিচের দিকে যাই, ফিচার ইমেজটা আমরা বের করি, ফিচার ইমেজ এখানে আছে দেখেন, ফিচার ইমেজ, এখান থেকে আমরা ইমেজটা দিয়ে দিচ্ছি, এই ইমেজটাই দিয়ে দিই যেটা আমাদের আছে, এটাই থ্রি ফাইনাল করে আমরা আরেকবার একটু আপডেট দিয়ে দিচ্ছি। কোন কোন পোস্টে বাই ডিফল্ট ফিচার না দিয়ে অটোমেটিক নিয়ে নেয়, এটা আবার নেয়নি, আমরা তো দিয়ে দিই ম্যানুয়ালি। এখন এটাকে আমরা এখন চলে যাচ্ছে ওইটা। এখন এটা আসার পরে এখন এই পোস্টটাকে আমরা একটু ভিউ করি, দেন আমরা ওটাকে বিভিন্ন সোর্সে দেখবো। এটা যে আমাদের টাইটেল ট্যাগ পেজ যেগুলো বাকি আছে, এটা টোটাল আমাদের হিউম্যান বিং হিসেবে আমরা ভিউটা দেখতে পাচ্ছি, মোটামুটি সব ঠিকঠাক আছে, সব ওকে আছে, কমেন্ট টমেন্ট সবই আছে, শেয়ার বাটন আছে, উপরেও আছে, নিচেও আছে, সব দিক দিয়ে ঠিক আছে। এখন আমরা কন্ট্রোল ইউ করি, কন্ট্রোল ইউ মানে পেজ সোর্স, অথবা আপনি যদি যে কোনো পেজের রাইট বাটন ক্লিক করে ভিউ সোর্স দেন, টোটালটা পেজের দেখাবে। এখন এটা রোবট, এখন গুগল এই জিনিসটা দেখতে পাচ্ছে, আমাদের এই পোস্টে এতক্ষণ কষ্ট করেছি, এই জিনিসটা রোবট দেখতেছে। রোবট এখানে যদি কোনো কিছু মিসিং পায় তখন আমারটা নেবে না। আমরা প্রথমে এখানে এসে রোবটের জন্য তিনটা জিনিস দেখবো, ইউআরএলটা দেখবো ফোকাস আছে কিনা, তারপরে দেখবো আমাদের টাইটেলটা মানে ঠিক মতো আছে কিনা, আরেকটা দেখবো আমার ট্যাগ যেটা দিয়েছি ট্যাগটা আছে কিনা, এবং মেটা ডেসক্রিপশনটা ঠিক মতো আছে কিনা। তাই চারটা জিনিস হলো, ইউআরএলটা রোবট ঠিক মতো দেখতে পাচ্ছে কিনা কিওয়ার্ড সহ, টাইটেলটা দেখতে পাচ্ছে কিনা, H1 ট্যাগটা দেখতে পাচ্ছে কিনা, মেটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছে কিনা। আমরা এখন এটা পুরোটাই টেস্ট করি, এটা ধরুন বিভাগ করে দিই, টেস্ট আমরা এখন করি। এটা করতে গেলে ভিউ সোর্সে আসতে হবে। এখন আমরা কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ এর পর প্রথমে ইউআরএলটা তো আমরা দেখতেই পাচ্ছি, কেটো ফ্রেন্ডলি ওয়েল, দ্যাটস মিন রোবট এটা পাচ্ছে, ওকে। এখন কন্ট্রোল এফ দিয়ে আমি প্রথমে টাইটেল দেখি, TITLE, এটা ট্যাগ, টাইটেল দেওয়ার পর দেখবো কি দেখতেছে, যে টাইটেলটা পাওয়া গেছে কেটো ফ্রেন্ডলি ওয়েল, দ্যাটস মিন আমার টাইটেল রোবট ঠিক মতো পাবে, যে কেটো ফ্রেন্ডলি ওয়েল নিয়ে কথাবার্তা বলছি। দেন টাইটেল পাওয়ার পর বলছে হেডিং 1, তা আমরা এখানে দিই H1 দিয়ে একটা এই ট্যাগটা দিই। H1 ট্যাগের মধ্যে দেখেন আছে কিনা, এই যে H1 কেটো ফ্রেন্ডলি ওয়েল, এই বাই ডিফল্ট পেয়ে যায়, আবার চেক করে যে কোনো কিছু মিসিং হয়েছে কিনা পোস্ট করার পরে। এরপর মেটা দেখেন তো, মেটা নেম এবং ডেসক্রিপশন সাথে থাকবে। মেটা নেম অনেকগুলো পাবেন, কিন্তু মেটা নেমের সাথে যেটা ডেসক্রিপশন পাবেন সেটার মধ্যে দেখেন কতটুকু নিয়েছে। ওই যে আমরা মেটাতে দিছি এনজয় গ্রেট স্লিপ অর বেথিং ইজিয়ার, দি কেটো ফ্রেন্ডলি ওয়ে অলরেডি এখানে মেটাতেও আছে। তার মানে আমি গুগলের এই কয়েকটা প্রথমে এটা আমার থাকা জরুরি, এখানে যদি দেখতে পাই দ্যাটস মিন আমার ঠিক হতেই পাচ্ছে। এবং এখন আমার যখন
পুরো পোস্টের শুরুতে যে আমি দিছি, দেখেন বডিতে দেখেন যাবে, দেখেন বডির মধ্যে আমার যে পোস্ট আছে, বডির মধ্যে যে টোটাল এটা আছে সেখানেও পাবে, ভেঙে ভেঙে আছে সেখানেও কেটো ডায়েট, এখানে অবশ্যই কেটো ফ্রেন্ড প্রথমেই আছে। আমার মেন হলো ওই 4টা টাকা রোবট যেন এই পর্যন্ত ঠিকঠাক মতো চলে আসতে পারে। আমরা যে ইমেজের মতো দিয়েছি দেখেন এটাও ঠিক মতো অল্টার টেক যেটা ইমেজ দেখেন, ইমেজের অল্টার সোর্সে পাওয়া যায় এখানে একটা, এই যে দেখেন বেটার হেলথ, এই যে কিটো, এই যে বেটার হেলথ টিপস, এখানে একটা অল্টার বেটার হেলথ টিপটা নিয়েছে কোন ইমেজের ক্ষেত্রে এটা দেখতে হবে। আমাদের কেটোটা নিয়েছে কিনা, এটা কোনটা নিয়েছে, স্মল লং না, এটা আমাদের না। আমাদের এই পেজে তো আরো সোর্স আছে, আমরা ইমেজের মোট 8টা আছে। আমরা নাম্বার 2 তে যাই, আমাদেরটা হচ্ছে কেটো ফ্রেন্ডলি থাকতে হবে। এটা যে আমরা দিয়েছি কেটো, দেখি একটু ছোট করি, আমরা সরাসরি এটাকে পোস্ট করি, কেটো ফ্রেন্ডলি, এই যে পাওয়া গেছে, এই যে অর্ডার কেটো ফ্রেন্ডলি ওয়েল, এই যে এখানে পাওয়া গেছে, এই যে দেখেন, এই যে আমাদেরটা পাওয়া গেছে। আমাদের অর্ডারটাও ঠিক মতো গুগল রোবট পাচ্ছে, তার মানে কয়েকটা দিক থেকে এটা অপটিমাইজ, গুগল আমাদের ঠিক মতো দেখতে পাচ্ছে। তাহলে আলটিমেটলি কি হলো, একটা পোস্ট আমরা এটা ধরে ধরে আমরা ওয়ার্ডিং স্পিডটা এখন একটু চেষ্টা করি, মোবাইল ফ্রেন্ডলিনেস। আচ্ছা মোবাইল ফ্রেন্ডলিনেস আমরা এখন এখান থেকে একটু দেখি, আমরা যদি এখান থেকে মোর টুলসে ডেভেলপার টুলসে যাই, দেখি এটা তো এতে দেখো আমাদের এই ভিউটা দেখি, এখানে আমরা মোবাইলে যাই, মোবাইল থেকে সবচেয়ে ছোট কিন্তু এটা অটোমেটিক চলে আসছে, সবচেয়ে ছোটটাই আমরা দেখতে পাচ্ছি। তো মোবাইলে তো মাশাআল্লাহ সুন্দর আছে, হেডিং তো স্পষ্ট দেখতে পাচ্ছি, শেয়ারটি এটা আমাদের মেন মোবাইল ভিউয়ারটা, ওটা হচ্ছে গুটেনবার্গের জন্য প্রবলেম হয়েছে। এখানে টাইটেলটা সুন্দর, শেয়ার বাটন আছে, ইমেজগুলো সুন্দর আছে, প্লেসমেন্ট ঠিক আছে, প্রজ আছে, কন আছে, লেখাও ঠিক মতো বোঝা যাচ্ছে এবং সুন্দরভাবে প্লেসমেন্ট সব ঠিকঠাক আছে, আমার কোনো প্রবলেম হয়নি সাইটের মধ্যে। মোবাইল ফ্রেন্ডলি ঠিক আছে, ডেস্কটপ তো মাশাআল্লাহ ঠিকই আছে, ডেস্কটপ মানে এটা কেটে দিয়ে ডেস্কটপ সব ওকে আছে। তার মানে আর স্পিডটা এখন দেখতে হবে, এটা আমরা একটু নিয়ে যাই, আমরা একটু জিটি ম্যাট্রিক্সের টেস্ট করি। জিটি ম্যাট্রিক্স যেটা হয় আমাদের দেখাবে কয় সেকেন্ডে আমি আমার পেজটা এই পোস্টটা লোড হচ্ছে, মোটামুটি এই পেজটা কতটুকু সময় নেয়। আমাদের 1 থেকে 3 সেকেন্ডের মধ্যে থাকতে উত্তম, 5 সেকেন্ড হয়ে খুবই বাজে। এখন আমরা দেখি কি অবস্থা, এটাকে সরাসরি আমি টেস্ট ইউর সাইট, সেটা ফেসিং করতেছে, ডাটাটা নিচ্ছে। এখন দেখা যাক, সবাই মতো করেছি তো, দেখি আমাদের সাইটটা সে রিড করতে পারছে, সবচেয়ে বড় কথা। এখন সময়টা কত নিচ্ছে সেটাও কথা। এখন এটা সার্ভারের রেসপন্সের সাথে সম্পর্ক, সার্ভার কতটুকু কি দেয়, এটা সার্ভার থেকে আসে। তো দেখেন আমাদের লোড এটা টোটাল হয়ে যাচ্ছে 1 থেকে 1.1 সেকেন্ড এবং আমাদের পুরো 95% গুড, আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, সব ফার্ম। এখানেও মেন যেটা সামারি এ পাওয়া 95% পারফরম্যান্স, বিশেষ করে এইটা লোডিং টাইম, এটা দেখা যাইতেছে যে লার্জেস্ট কন্টেন্ট এলিমেন্ট সব, এইটা আমাকে দেখা এখানে কয় সেকেন্ড লাগে ওরটা ফুল ওরটা হইতে, 1.1 সেকেন্ড নিচ্ছে, 1 থেকে 3 সেকেন্ড পর্যন্ত অ্যালাউ। ঠিক আছে, আমাদের মাশাআল্লাহ পোস্টটা টোটালি 100% সব ঠিক আছে। তাই আমরা দেখলাম মোবাইল ফ্রেন্ডলিনেস আমরা চেক করলাম পোস্ট করার পরে। এখন পোস্ট করার পরে আমাদের সব শেষ। এখন বাকি যে রোবটের ব্যাপার স্যাপার, যদি আমার সাইটের সাথে গুগল সার্চ কনসোল অ্যাড থাকে তাহলে তো অবশ্যই আমরা দেখতেই পাবো এটা আদৌ আছে কিনা। আমরা একটু দেখি তো লাইভে আছে কিনা, তাতে সার্চ কনসোল আছে কিনা, লাইভ আছে কিনা, জাস্ট এটা আমি দেখবো। এখন কিভাবে দেখবো এটা, ম্যানুয়ালি যেটা দেখতে হয়, আমি এটাকে ইউআরএলটা কপি করব, জাস্ট এইচটিটিপি আগ পর্যন্ত এটা কপি করব, এইচটিটিপি নিব না আমি, যে আমার সার্চ কনসোল অলরেডি লাইভ দেখতে পাবে কিনা। গুগলে যাচ্ছি, দেন শুধু সাইটটা দিব, এটা ম্যানুয়ালি চেক কর, সার্চ কনসোল এটা ম্যানুয়াল, এখানে আমি দিব, দেওয়ার পর আমি এটাকে জাস্ট একটু এন্টার করব। এখনো কি করে নাই, আমার সার্চ করতে সে সক্ষম হয় নাই। এটা তো বলছে 1 ঘন্টা থেকে 24 আওয়ার্স পর্যন্ত ওয়েট করতে দেন, সময় নেবে, দিয়ে তো আর নেবে না। এখন একদিন পরে কালকে দেখা চেক করা, তারপরে দিন দেখবেন ম্যাক্সিমাম 3 দিন 4 দিন 7 দিন, তো 24 আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হবে, না হলে 1-2 দিন সময় নিতে পারে। আমরা চেক করে দেখলাম টাইটেল ব্যাটা সবই ওকে আছে, কোনো ব্রোকেন নাই, মোবাইল ফ্রেন্ডলি আছে, স্পিডও ঠিক আছে। এখন গুগলকে আপনি 24 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, 1 দিন 2 দিন সময় দেন, পরেরটা আমরা দেখবো পরে কি হয়েছে, তারপরে তো আবার চেক করে আমরা তাকে রিকোয়েস্ট করবো, কিন্তু ম্যানুয়ালি থাকবে। আগেই জোর করে নিয়ে গুগল সার্চ কনসোল দেখবেন রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং অপশন আছে, এটা আগেই সেদে যা করবো না, আমরা ম্যানুয়ালি রোবট আসুক আমার সাইটে, এটা আমি চাচ্ছি, এটা তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আমাদের মোটামুটি কি হবে, টোটাল পেজ অন পেজ একটা অপটিমাইজ বলতে কি বোঝায়, পেজের ভিতরে যে কাজগুলো করতে হয়, আমরা আবার একটু রিক্যাপ করি 2-3 মিনিট। প্রথমে অন পেজের জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম, যে 3টা ভাগ আছে এর মধ্যে, কন্টেন্টে কাজ করতে হয়, তারপরে কন্টেন্টের ভিতরে আবার কি করতে হয়, ইউজার ফ্রেন্ডলির ব্যাপারটা দেখতে হয়, টেকনিক্যাল গুগলকে খুশি রাখতে হয়, তিনটা কম্বিনেশন করে অন পেজগুলো করতে হয়। দেন এটা ফাইনালি কি করতে হয়, আমাকে ফাইনালি এটা
এটা না হয়েও তো আসলে আলটিমেটলি আমাদের কিছুই হবে না। আমাদের পোস্টটা এত কষ্টের পোস্ট, লিখতে যখন কষ্ট, অপটিমাইজ করতেও কষ্ট, ফাইনালি যদি ইন্ডেক্সিং না হয়, তার মানে তিনোটা পার্টি আমাদের জরুরি। তিনটা ফুলফিল করেই কিন্তু পুরো অন পেজ করতে হয়, তাহলে আমাদের ওই জিনিসটা সার্থকতা পাবে। আর সার্থক হয়েই তো আমরা না আলটিমেটলি সেল জেনারেট করতে পারবো। এইভাবে আমাদের টোটাল ক্লাস প্র্যাকটিক্যালি সহ লাইভ। এখন আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, কোনো কথা থাকলে বলতে পারেন। আমার রেকর্ড এমনি ক্লাস বড় হয়ে গেছে।